এসিড বেসগুলো আরকি, হ্যাঁ? তো সাপোজ আমরা হচ্ছে এসিড বেজের যে সংজ্ঞাগুলো জানি, ঠিক আছে? ধরো আমরা এখানে ভাগ করলাম ২ টাকে। এরকম আমাদের বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে যে এসিড বেসগুলোকে ৩ টা মতবাদের ভিত্তিতে ভাগ করা যায়। একটা মতবাদের নাম হচ্ছে কি বলতো? একটা মতবাদের নাম হলো আরহেনিয়াস মতবাদ, তাই না? আরেকটা মতবাদের নাম হলো কি বলতো? ব্রনস্টেড লাউরি মতবাদ। ব্রনস্টেড অ্যান্ড লাউরি মতবাদ। এটা একটা মতবাদ আরকি। ওকে? আরেকটা মতবাদকে কি বলে? আরেকটা মতবাদকে বলা হয় হলো লুইস মতবাদ বলে আরকি। তাহলে মতবাদ তাহলে কয়টা পাইলাম? আমাদেরকে এসিড বেস পড়ানোর জন্য ৩ টা মতবাদ আছে। একটা হলো ব্রনস্টেড লাউরি মতবাদ, একটা হলো আরহেনিয়াস মতবাদ, আরেকটা হচ্ছে লুইস মতবাদ। আচ্ছা, আমি অলরেডি ৩ টা লিখে রেখেছি সংজ্ঞাগুলো একটু খেয়াল করে দেখো তুমি। যে এসিড কাকে বলে? আরহেনিয়াস মতবাদ অনুসারে যারা জলীয় দ্রবে টু বি স্পেসিফিক জলীয় দ্রবণে যারা H+ আয়ন দান করে তারাই হচ্ছে এসিড। আবার যদি জলীয় দ্রবণে কেউ যদি OH- দান করে তখন তাদেরকে বলতেছে ক্ষার। এক্সাম্পল গুলো যদি আমরা এখানে লিখি, যেমন ধরো আমরা নিলাম H2SO4, এখানে অ্যাকোয়াস কথাটা লিখে রাখলাম। অ্যাকোয়াস মানে কি? জলীয় দ্রবণ। আচ্ছা, আবার লিখলাম HCl, অ্যাকোয়াস কথাটা মাস্ট থাকতে হবে। তাহলে তাকে আরহেনিয়াস এসিড বলতে পারবো আরকি আমরা। এবার ঠিক একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখলা, লেখার পরে এখানে অ্যাকোয়াস থাকতে হবে। কেন বলো তো? আবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখলা, এখানে অ্যাকোয়াস থাকতে হবে। কারণ তুমি কি করতেছো? তুমি স্টিল এটাকে আরহেনিয়াস অ্যাসিড বা আরহেনিয়াস বেস হিসেবে এস্টাবলিশ করতেছো আরকি। আচ্ছা, এর বাইরে তুমি যদি জলীয় দ্রবণে না নিয়ে কাজ করো, তুমি যদি চিন্তা করো কোনো একটা যৌগের মধ্যে শুধুমাত্র প্রোটন আছে এবং বা এস আছে, সে প্রোটন আকারে সেটাকে দান করতে পারে আরকি। যেমন ধরো তুমি চিন্তা করলা পানির মধ্যে তো এইচ আছে, তাহলে পানি চাইলে এইচটা দান করতে পারবে। তো ওই সেন্সে পানি কিন্তু একটা ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড। আবার তুমি চিন্তা করলা এই অ্যামোনিয়ার মধ্যেও তো আমাদের কাছে কি আছে? হাইড্রোজেন আছে, তাহলে ও তো ওখানে দান করতে পারবে। যেহেতু এটা দান করতে পারবে, তখন আমরা তাকে কি বলতে পারি আমরা? তখন আমরা তাকে হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড বলতে পারি আরকি। আবার ব্রোনস্টেড লাহোরি মতবাদ অনুসারে বেস কাকে বলে? যারা কিনা ওই যে প্রোটনটা দান করলো না, ওই প্রোটনটা গ্রহণ করতে পারে। কারা তাহলে গ্রহণ করতে পারবে? যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রনটা আছে, তারা হচ্ছে এই প্রোটনটা গ্রহণ করতে পারবে। অথবা যারা নেগেটিভ চার্জ যুক্ত আছে তারা পারবে আরকি। এক কথায় তুমি চিন্তা করতে পারো এরকম, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে তারা পারবে। তাহলে এই অ্যামোনিয়ার মধ্যেও তো লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে ও পারবে। আবার ধরো পানির মধ্যেও তো লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে ও পারবে। ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হবে যে অ্যামোনিয়া এবং পানি এরা কিন্তু তুমি চাইলে এসিডও হতে পারে, বেসও হইতে পারে। নির্ভর করতেছে কে কি বৈশিষ্ট্যটা প্রকাশ করতেছে আরকি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা। আরো সহজ করে বলব, কোনো প্রবলেম নেই। একটু সামনের দিকে দেখি আমরা। লুইস অ্যাসিড, লুইস বেস তাহলে কারা? যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করতে পারে। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করতে পারার মতো কারা, কারা আছে? যেকোনো পজিটিভ চার্জ হোক, যেমন ধরো তুমি সেটাকে চিন্তা করলা H+ অথবা তুমি চিন্তা করলা CH3+, তুমি যেকোনো ধরো NO2+, তুমি যেকোনো প্লাস নিলেই সেটা তোমার কাছে কি একটা লুইস অ্যাসিড। কারণ কি? সে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এর বাইরে যাদের মধ্যে অষ্টক অপূর্ণ আছে, যেমন ধরো AlCl3, BCl3, BF3, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারবে। তাহলে কি বললাম? প্লাস আর হচ্ছে অষ্টক অপূর্ণ যারা আছে তারা। এর বাইরে লুইস বেস কারা, কারা আছে? যারা কি করতে পারে? ইলেকট্রনগুলো দান করতে পারে আরকি, হ্যাঁ? যারা এক জোড়া ইলেকট্রন দান করতে পারে। সর্বনিম্ন এক জোড়া ইলেকট্রন কিন্তু, হ্যাঁ? তাহলে ওই যারা অন্য অনেক বেশি জোড়া ইলেকট্রন থাকতে পারে, বাট এক জোড়া ইলেকট্রন তাকে দান করতেই হবে। তাহলে তারা কারা? এই যে অ্যামোনিয়া গুলোর কথা বললাম, তুমি খেয়াল করে দেখো। এই যে এখানে তো জোড়া ইলেকট্রন আছে, পানির মধ্যেও দেখো জোড়া ইলেকট্রন তো আছে। তাহলে কি এটাও লুইস বেস হিসেবে কাজ করতে পারে। তুমি এক কথায় এখানে একটা জিনিস লিখে রাখো, যতগুলো লিগ্যান্ড আছে না আমাদের কাছে, লিগ্যান্ড গুলা হচ্ছে আমাদের কাছে কি লুইস বেস হিসেবে কিন্তু কাউন্ট হবে। কারণ ওরা তোমাদের মধ্যে এই এক জোড়া ইলেকট্রন দিয়ে কিন্তু যুক্ত হয় আরকি। আচ্ছা, এর বাইরে তুমি যেকোনো একটা যদি নেগেটিভ চার্জ নেও না, তো তার মধ্যে কি এক জোড়া ইলেকট্রন আছে। যেমন ধরো OH-, যেমন ধরো CN-, যেমন ধরো Cl-, এই সবগুলোই কি আসলে লুইস বেস হিসেবে কাউন্ট হচ্ছে আরকি। তো আমরা চলে আসতে পারি নিচের কোনটি লুইস অ্যাসিড, লুইস বেস, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড বেস, আর্হেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড বেস, এগুলো আরকি। আর্হেনিয়াসের প্রবলেমটা কোথায় ছিল? ও এই জলীয় দ্রবণ ছাড়া কাজ করতে পারে না। আর ব্রোনস্টেডকে আমরা তাহলে কি বলতে পারি? এটাকে আমরা চাইলে প্রোটন মতবাদ বলতে পারি আরকি। কি বলতে পারি? প্রোটন মতবাদ বলতে পারি। কেন? কারণ ও হচ্ছে শুধু প্রোটন নিয়েই কাজ করে। এই লুইসকে আমরা কি বলতে পারি? ওকে আমরা ইলেকট্রন মতবাদ বলতে পারি বা ইলেকট্রনীয় মতবাদ বলতে পারি। কারণ ও ইলেকট্রন দান করা নিয়ে কাজ করে আরকি। আচ্ছা, এর বাইরে আসো আরেকটা ব্যাপারের মধ্যে।
এই যে একটু আগে তোমাকে বললাম আমি যে পানিটা নাকি একবার প্রোটন দান করতে পারে আবার গ্রহণও করতে পারে। তাহলে আমরা একটা কাজ করি। আমরা এখানে পানি একবার নিছি, আমরা একবার এখান থেকে অ্যামোনিয়াটাকে একবার নিছি আরকি। তো তোমাকে বলে দিলাম এইটা হলো একটা অ্যাসিড। তাহলে তুমি এখন জানো ও প্রোটন দান করবে। তোমাকে বলে দিলাম ও একটা হচ্ছে বেস, তাহলে ও প্রোটনটা গ্রহণ করবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখি একটু। এসিডটা যখন H+ আয়নটা দান করে দেয়, তাহলে ও পরিণত হলো OH- এ, তাই তো? আর এই H+ টা অ্যামোনিয়াটা গ্রহণ করে কিসে পরিণত হলো? NH4+ এ পরিণত হলো আরকি, তাই তো? কিন্তু ভাইয়া এখানে তোমাকে একটা কথা বলছিলাম, মনে আছে নিশ্চিত? নেগেটিভ চার্জ মানেই কি? মানে হচ্ছে কিন্তু একটা বেস। পজিটিভ চার্জ মানে কি? মানে হলো একটা এসিড। বাট এই বেসটা কোত্থেকে আসলো? এই এসিড থেকে এই বেসটা আসছে না, একটু খেয়াল করে দেখো তো, তাই না? এই এসিড থেকে এই বেসটা আসছে কিনা আমাকে একটু বলো। অবশ্যই আসছে। তাহলে এই বেসটাকে বলা হয় হলো কি জানো? কনজুগেটেড বেস বলে। কি বললাম? সি বেস যেটা বলছি মানে কি? এটা হলো কনজুগেটেড কনজুগেটেড বেস, অথবা তুমি কি বলতে পারো এটাকে? বাংলায় বললে অনুবন্ধী অনুবন্ধী ক্ষারক বলে আরকি, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটা তাহলে গেল। আবার এই বেস থেকে তুমি খেয়াল করে দেখো তো কি উৎপন্ন হয়েছে? একটা এসিড উৎপন্ন হয়েছে না? এটাকে কি বলতে পারি? কনজুগেটেড অ্যাসিড বা অনুবন্ধী অ্যাসিড বলি। তাহলে একটা খেয়াল করে দেখছো যে বেস থেকে কি পাওয়া যায়? কনজুগেটেড অ্যাসিড। অ্যাসিড থেকে কি পাওয়া যায়? কনজুগেটেড বেস পাওয়া যায়। তাই না ব্যাপারটা? তাহলে কি বললাম এখানে আমরা? তাহলে পানির ক্ষেত্রে কনজুগেটেড বেস কোনটা আরকি? আমরা এখানে তাহলে কি বলতেছি? ধরো যে অ্যাসিড নিলাম, অ্যাসিড তার ক্ষেত্রে পাবো কি? কনজুগেটেড বেস পাবো আরকি। তাহলে পানির ক্ষেত্রে কোনটা হবে? OH- টা হচ্ছে কনজুগেটেড বেস। আবার ধরো H2SO4 হচ্ছে একটা অ্যাসিড। ওর ক্ষেত্রে কনজুগেটেড বেস কোনটা হবে? HO4-। আবার ধরো HCl একটা অ্যাসিড। তাহলে ওর জন্য কনজুগেটেড বেস কোনটা হবে? Cl-। সিমিলারলি তোমাকে যদি বলা হয় বেজ আছে ধরো, তাহলে বেজের জন্য কি পাওয়া যাবে? কনজুগেটেড অ্যাসিড পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেস। এখান থেকে কনজুগেটেড অ্যাসিড কোনটা? Na+। আবার ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা বেস। এখান থেকে এই NH4 যেটা আছে এটা একটা কি তোমার কাছে? কনজুগেটেড অ্যাসিড। তাহলে বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো। H2O, ওটার ক্ষেত্রে H3O+, এইটা যেটা হাইড্রোনিয়াম অ্যাসিড, এইটা হচ্ছে একটা কনজুগেটেড অ্যাসিড। তাহলে কনজুগেটেড অ্যাসিড, কনজুগেটেড বেস এটা নিয়ে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট প্রশ্ন আসবে কিরকম? কোনটা কনজুগেটেড অ্যাসিড, কোনটা কনজুগেটেড বেস, কোনটা হচ্ছে যে লুইস অ্যাসিড, লুইস বেস, এরকম টাইপের। লাস্ট আরেকটা জিনিস জেনে রাখো আরকি, হ্যাঁ? আচ্ছা, তুমি একটা জিনিস জেনে রাখবা ভালোভাবে। ধরো যদি তুমি একটা স্ট্রং কিছু একটা নেও, ঠিক আছে? যদি একটা তুমি স্ট্রং নাও, স্ট্রং ধরো যে তুমি অ্যাসিড নিছো আরকি। তাহলে ওই অ্যাসিড থেকে তুমি কি পাবা? তুমি একটা কনজুগেটেড বেস পাবা না? কনজুগেটেড বেস পাবা না? তো সেইটা হবে কেমন জানো? সেটা হবে হচ্ছে উইক হবে আরকি। মানে স্ট্রং অ্যাসিড হইলে কি পাওয়া যাবে? কনজুগেটেড বেসটা হবে হচ্ছে উইক। আবার তুমি যদি একটা উইক অ্যাসিড নাও, তুমি যদি একটা কি নাও? উইক যদি একটা অ্যাসিড নাও, ঠিক আছে? তাহলে তুমি ওইখান থেকে যেটা পাবা, তুমি একটা কনজুগেটেড বেস পাবা আরকি। তুমি একটা কনজুগেটেড বেস পাবা, বাট সেটা কেমন হবে? স্ট্রং। তাহলে স্ট্রং অ্যাসিডের জন্য কনজুগেটেড বেসটা হলো উইক, আর উইক অ্যাসিডের জন্য কনজুগেটেড বেসটা হলো স্ট্রং। তাহলে ওই জায়গা থেকে যদি আমরা একটু হালকা করে একটু বলি, যেমন ধরো HCl, এখান থেকে Cl- পেলাম কনজুগেটেড বেস। আবার ধরো HC+O-, এখান থেকে HC+O-, এটা একটা কনজুগেটেড বেস পাইছি। তাহলে এইটা হলো আমাদের কাছে স্ট্রং, আর এটা হলো আমাদের কাছে কি? উইক। তাহলে উইকের জন্য এটা হয় স্ট্রং, তাহলে এটা হবে কিন্তু উইক। তাহলে আমরা কি বলতে পারতেছি? HC+O- ইজ গ্রেটার দেন Cl-। এটা হচ্ছে এটার তীব্রতার ক্ষেত্রে বলা হয়েছে আরকি। তাহলে তোমাদের কাছে এই ধরনের জিনিসপত্রগুলো জানতে চাইতে পারে। সো মোটা দাগে আমরা এই একটা টাইপ নিয়ে আলোচনা করলাম এসিড বেসের ক্ষেত্রে। তারপরে আমরা কি কনজুগেটেড অ্যাসিড বেস নিয়ে আলোচনা করছি। তারপরে আমরা সংজ্ঞাগুলোর আলোচনা করছি আরকি। তুমি এই জিনিসগুলো একটু দেখে যাও। এই জায়গা থেকে যেহেতু প্রতি বছরগুলোতে প্রশ্ন মোটামুটি আশেপাশ দিয়ে থাকে, তো তুমি এই জায়গাগুলোর মধ্যে একটা দক্ষতা অর্জন করে রাখো, যা তোমাকে তোমার পরীক্ষার মধ্যে একটা এক্সট্রা এজ দিবে আরকি। আর ভাইয়া চাই তুমি ভালো করো আরকি। ওকে? তো সমানোত্তর মধ্য থেকে আবার কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু বেশি। যেমন ধরো অ্যালকিন এর মাধ্যমে কিছু একটা হইতে পারে, অ্যালকোহল দিয়ে হইতে পারে, রোটামার দিয়ে হইতে পারে, এরকম।
এবার তুমি চিন্তা করে দেখো, ধরো তোমার কাছে অ্যালকিন থাকলে তুমি কি জিনিস দেখবা? তুমি দেখবা ওখানে শাখা হয় কিনা। তো শাখা হবে কিনা শর্ত কি বলতো? কার্বন সংখ্যা ৪ বা ৪ এর বেশি হবে কিনা এরকম। তারপর তুমি দেখতেছো অবস্থানের মাধ্যমে হবে কিনা। অবশ্যই হবে। যদি অবস্থান চেঞ্জ করার সুযোগ থাকে ১ নাম্বার কার্বন থেকে ২ নাম্বার, ২ নাম্বার থেকে ৩ নাম্বার, তখন কিন্তু অবস্থানও হইতে পারে আরকি। আরেকটা দেখবা অ্যালকিন থাকলে কিন্তু সাইক্লোঅ্যালকেন হয়। বি কেয়ারফুল এই পার্টটার মধ্যে আমরা কিন্তু অনেকে এটাতে মিস করে যাই, হ্যাঁ? তো চলো একটু দেখি একটু, হ্যাঁ? আচ্ছা। যেমন ধরো আমরা তোমাদের কাছে একটা সংকেত দিচ্ছি C4H8 এইটা একটা হলো অ্যালকিন, তাই না? এই অ্যালকিনটার মাধ্যমে মোট কতগুলো সমাণু হওয়া সম্ভব? ধরো যে এটা আমাকে জিজ্ঞাসা করছে। আমি এক, এক করে একটু দেখি। আমি দেখতেছি শুরুতে আমাদের কাছে ১ নাম্বার কার্বনের মধ্যে কি ডাবল বন্ডটা আছে, তাই তো? আচ্ছা, ২ নাম্বারে যদি যাই তখন দেখলাম ডাবল বন্ডটাকে আমরা তুলে ২ নাম্বারে দিলাম। তার মানে ২ নাম্বারে কিন্তু চলে আসছে, তাই তো? আচ্ছা। তার মানে এইটা একটা গেল। এবার আমি কি করছি এখানে অবস্থান কিন্তু চেঞ্জ করছি। ১ থেকে ২ এ নিয়ে আসছি। যেহেতু ৪ টা এখানে কার্বন আছে তার মানে একটা শাখা করা সম্ভব, তাই না? তাহলে একটা ধরো শাখা করে দিলাম। দিয়ে এই যে এরকম হয়ে গেল আরকি। ৩ টা হইছে। ৪ নাম্বারে তাহলে কি করতে পারি আমি? ৪ নাম্বারে যে কাজটা করতে পারবো সাইক্লো অ্যালকেন বানাইতে পারবো। তো সাইক্লো বানানোর উপায় কি? ৩ টা কার্বন থাকলে সাইক্লো বানানো যায়। ৩ টা কার্বন দিয়ে সাইকেল বানানো যায়। তখন আমি আরেকটা কার্বন বাইরে রাখছি। তার মোট কয়টা হলো? ৪ টা হইলো। আচ্ছা। এবার আমরা হচ্ছে আরেকটা কাজ করি। আমরা হচ্ছে এখানে আরেকটা কাজ করি। কি কাজ করব? এই ৫ নাম্বারে। ৫ নাম্বারের মধ্যে তাহলে আমি ৪ কার্বন দিয়ে অবশ্যই একটা সাইক্লো বানাইতে পারবো। তাহলে বানাই ফেললাম এখানে। ৫ টা হয়ে গেল। ৬ নাম্বারে যদি আমরা যাই, তো দেখো ২ নাম্বারটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবা। এই ২ নাম্বারটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবা। এটা দিয়ে আমরা কি বানাইতে পারি? এটা দিয়ে আমরা সিস ট্রান্স বানাতে পারি। দেখো ও বিপরীত পাশের যে হাইড্রোজেন বা কার্বন যেগুলো আছে এগুলো কিন্তু বিপরীত পাশের সমান, তাই না? তখন সেটাকে আমরা কি বলি? ট্রান্স বলি। আচ্ছা, এগুলো যদি এরকম হয় তখন তারা আবার কি একই পাশেও সমান হইতে পারে। একই পাশেও তারা সমান হতে পারে। তখন সেটাকে আমরা বলি, তখন তাকে আমরা সিস বলি। তখন আমরা কি বলি? তখন আমরা সেটাকে সিস বলি। তাহলে একটা গেল ট্রান্স, একটা গেল হচ্ছে সিস। তার ইন টোটালি এটা দিয়ে কয়টা সম্ভব হলো? ইন টোটালি এটা দিয়ে সম্ভব হলো হচ্ছে ৭ টা। তার মানে ৭ টা এখান থেকে সম্ভব। তো তুমি যেটা করবা অ্যালকিন টাইপের আসলে এই ৩ ধরনের মধ্যে ট্রাই করবা আরকি। ঠিক আছে? আচ্ছা। তো তোমরা এটা ট্রাই করলা। তোমরা চাইলে C3H6 দিয়ে এটা ট্রাই দিতে পারো। কতটা হয় এটা ট্রাই দিতে পারো একটা আরকি। এর বাইরে এবার তুমি আসো অ্যালকোহল দিয়ে। অ্যালকোহল দিয়ে কিন্তু ঠিক সেইম কথাবার্তাগুলোই হবে। শাখার জন্য তুমি কি চিন্তা করবা? কার্বন সংখ্যা যদি 4 অথবা 4 এর থেকে বেশি হয় তাহলে তুমি দেখবা ওইখানে একটা শাখা হবে। ওইখানে একটা শাখা হবে আরকি। আর যদি না হয় তাহলে ওইখানে একটা অবস্থান চেঞ্জের একটা সূচক আছে। অবস্থান মানে কি? কার্যকরীমূলক একটা অবস্থান চেঞ্জ করে সেটা। আচ্ছা। আবার এই অ্যালকোহল যদি থাকে তো তার গঠনের জন্য একদম কার্যকরী মূলক সমাণু হইতে পারে এবং সেটা হচ্ছে মোর প্রিসাইজলি কি হয়? ইথার টাইপেরটা হয় হচ্ছে আরকি। ঠিক আছে? আচ্ছা। তো চলো আমরা এখান থেকে একটা ট্রায়াল দেই বা প্র্যাকটিস করি একটা আরকি। প্র্যাকটিসটা কোথা থেকে করতেছি? ধরো C3H8O এটা হচ্ছে একটা অ্যালকোহল। যদি আমাকে বলে এটা দিয়ে মোট কতটা সমন্বয় হওয়া সম্ভব? আচ্ছা। ৩ টা কার্বন আছে তার মানে এখান থেকে শাখা হবে না। তাহলে আমরা এটা ক্লিয়ার। ৩ টা কার্বন আছে তাহলে শাখা হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকোহল 1। ২ নাম্বারে যদি যাই খেয়াল করে দেখো এখানে কিন্তু ১ নাম্বারে আমরা দিয়েছি। এবার যদি ওই অ্যালকোহলের এই OH টাকে তুলে ২ নাম্বারে দেই তখন তাহলে কি অ্যালকোহল 2 হয়ে গেল আরকি। তাহলে অবস্থানটুকু শেষ। এবার তাহলে কি করব আমরা? ইথারের কাজটা করব আরকি। তাহলে অ্যালকোহল থাকলে ভাইয়া কি বলছে ইথার হয়। তাহলে ইথার মানে কি? এই অক্সিজেনের ২ পাশে হাত খালি থাকে সেখানে কার্বন বসবে আরকি। তুমি চাইলে হাইড্রোজেনগুলো মিলাই দেখবা এটা কিন্তু মিলাই গেছে। ঠিক আছে? আচ্ছা। গেল ব্যাপারটা। এবার তাহলে যাচ্ছি কোথায়? টট্টমারিজমের মধ্যে। সো এখান থেকে একটা প্রশ্ন ভালো হইতে পারে যে নিচে কোনটি টট্টমার। টট্টমার মানে যারা টট্টমারিজমের মধ্যে অংশগ্রহণ করছে আরকি। এটা কখন হয়? যখন কোথাও একটা কার্বনিল মূলক থাকে। কি হয়? কার্বনিল মূলক থাকে। তো সেই কার্বনিল মূলকটা কিসে পরিণত হয়? সেই কার্বনিল মূলকটা হচ্ছে গতিশীল সাম্যাবস্থার মধ্যে গিয়ে সে পরিণত হয় ইনলে পরিণত হয়। ইনঅল এ পরিণত হয়। ইনল মানে কি? ইন মানে হচ্ছে ডাবল বন্ড আছে, পাশাপাশি ওইখানে আবার কি আছে? একটা OH আছে। এটার নাম বলতেছে হচ্ছে ইনল বলতেছে। কার্বনিল কাকে বলতে হয়? যেখানে CO মূলকটা আছে এটাকে হচ্ছে কার্বনিল মূলক বলতেছে আরকি। আচ্ছা চলো একটা এক্সাম্পল দেখি আমরা। বইয়ে এক্সাম্পলটা আমাদের কাছে আছে। সেটা কিরকম এক্সাম্পলটা? ধরো আমরা দিলাম এখানে একটা কার্বনিল মূলক। ঠিক আছে? কার্বনিল যৌগ দিলাম আরকি। যেটার নাম হচ্ছে এসিটন। এই যে এসিটন। সেই এসিটন থেকে পরবর্তীতে গতিশীল সাম্যাবস্থার মাধ্যমে কোন সাম্যাবস্থা বলেছি এটা কিন্তু একটু খেয়াল রাখবা। এটা কিন্তু খেয়াল রাখবা। তখন কি হয়? এই হাইড্রোজেন আসে এখানে আর এটা যায় হচ্ছে এখানে। তো তখন কি হলো? O এর সাথে একটা H যুক্ত হয়ে গেছে, তাই না? O এর সাথে কি যুক্ত হয়েছে? একটা H। তাহলে এইখানে গিয়ে
সি, এখন এখানে হলো ডাবল বন্ড আর এখানে হলো CH2। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো, যেটা বলেছিলাম আগের মতো, যে কার্বনিল যৌগের ওইখান থেকে কি হইলো, কার্বনিল যৌগের এখান থেকে CO মূলক যেটা ছিল এটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এখানে OH একটা পাইছি আর একটা কি পাইছি, এখানে ডাবল বন্ড একটা পাইছি, তাই না? আচ্ছা, তার মানে এই যে এইটাকে আমরা আবার কি বলি, এটাকে আমরা হচ্ছে কিটো বলি আর কি, কিটোন বলি না আমরা? হ্যাঁ, কিটো। আর এখান থেকে আমরা এটাকে আবার কি বলতেছি, ইনল বলতেছি আর কি, ইন অল বলতেছি আর কি। তো এখান থেকে এটাকে বইয়ের মধ্যে বলছে এটাকে কি বলা হয়, এটাকে কিটো ইনল গতিশীল সাম্যাবস্থা বলে, কিটো ইনল গতিশীল সাম্যাবস্থা বলে। তার মানে এখানে যে দুইজন এখানে অংশগ্রহণ করছে, এই এসিটনটা আর এই ইনলটা, এই এদেরকে পরস্পর পরস্পর টটোমার বলে। তাহলে বলতে পারেন যে কোনটি টটোমার হইতে পারে, তখন তুমি দেখবা কোথায় কার্বনিল মূলকটা আছে, সেটা এলডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। আবার তুমি দেখবে এখানে ভালো করে কোথায় ইনল আছে, ইনল যেটা আছে ওইটাও টটোমার হতে পারে। তো তুমি যদি এভাবে খেয়াল করে রাখো তাহলে তোমার জন্য হচ্ছে যে এগুলো সহজ হবে আর কি। তো আমার মনে হয় এই তিনটা তুমি যদি খেয়াল করে যাও, তো যদি সমানুপাতিক থেকে প্রশ্ন আসে তাহলে তুমি নিতে পারবা। এরপরে আসো সমানুতার প্রশ্নের মধ্যে গিয়ে আরেকটা প্রশ্ন করা হচ্ছে আলোক সমানুতা থেকে। আলোক সমানুতার ক্ষেত্রে তুমি কি চেক করবা, তুমি সবার আগে চেক করবা একটা অপশন, সেটা কি, এটা কি একটা কাইরাল কার্বন, এটা কি একটা কাইরাল কার্বন কিনা। যদি এটা দেখো এটা একটা কাইরাল কার্বন যদি হয় তাহলে ঠিক আছে, এটা একটা কাইরাল কার্বন কিনা। প্রথম কাজটা কি, কাইরাল কার্বন হলে যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, আর যদি নো হয়, যদি কাইরাল কার্বন দেখো যায় কাইরাল কার্বন নাই, ঠিক আছে, নো মানে কি বললাম, এখানে কাইরাল কার্বনটা নেই। কাইরাল কার্বন না হওয়া মানে এখানে আলোক সমাণু না, বাট কাইরাল কার্বন যদি হইতেছে তাহলে হচ্ছে আছে, আর থাকার পরে তুমি আবার চেক করবা, সেই কাইরাল কার্বন হওয়ার পরে দুইটা অপশন চেক করবা, সেটা কি প্রতিসম নাকি অপ্রতিসম। ঠিক আছে, কি বললাম কথাটা, সেটা প্রতিসম নাকি অপ্রতিসম, এটা তুমি চেক করবা আর কি। তুমি যদি দেখো সেটা হচ্ছে অপ্রতিসম, তুমি যদি দেখো সেটা কি, সেটা হচ্ছে অপ্রতিসম, তখন সেটার জন্য কি থাকবে, আলোক সমাণু থাকবে। তুমি যদি দেখো সেটা হচ্ছে অপ্রতিসম, তখন তুমি সেটার মধ্যে কি পাবা, আলোক সমাণু পাবা। আর তুমি যদি দেখো প্রতিসম হয়ে গেছে বাট কাইরাল কার্বন আছে, সেটা তোমার কাছে কি, আলোক সমাণু না, এটা হচ্ছে আলোক সমাণু না। এটা যদি ব্যাপারটা মনে রাখতে পারো খুব সুবিধা হয় আর কি। তাহলে যেমন ধরো আমরা তোমাকে একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝাতে পারি আর কি চাইলে। যেমন ধরো COOH, এখান থেকে COOH, এখান থেকে এই যে একটা কার্বন, এখানে OH, এখানে দিলাম আরেকটা কার্বন OH, এখানে দিলাম COOH। এটা হচ্ছে আমাদের কাছে টার্টারিক অ্যাসিডটা, মনে আছে তো না, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডটা, এটা হচ্ছে একটা মেসোযৌগ একটা। তুমি খেয়াল করে দেখো এটা একটা কি প্রতিসম যৌগ না, এর উপরের পার্ট যেরকম নিচের পার্টটাও ঠিক সেরকম। এটা যদি প্রতিসম হয়েছে তাহলে মানে কি এটা একটা আমাদের কাছে কি না, আলোক সমাণু না, বাট এখানে কিন্তু কাইরাল কার্বন আছে। এটাকে কি বলা হয় তাহলে, এটাকে মেসোযৌগ বলে আর কি, ঠিক আছে, প্রতিসম হইলে। বাট যদি আমাদের কাছে প্রতিসম না হয়, অপ্রতিসম হয়, তখন আলোক সমাণুগুলোর মধ্যে আমরা কি পাই, ডি পাই প্লাস হচ্ছে এল পাই আর কি। আর ডি আর এল প্লাস মিলানোর পরে যেটা হয়, তো সেখান থেকে আমরা আবার কি পাই, সেখান থেকে রেসিমিক মিক্সার পাই, কি পাই, রেসিমিক মিশ্রণ পাই, তাই না? আচ্ছা, রেসিমিক মিশ্রণের শর্তটা কি ছিল, দুইটা সমমোলার মিশ্রণটা কি হতে হবে, শূন্য হইতে হবে, আর ডি আর এলটাকে একে অপরের এনানসিওমার বলে। সো এই যে নামগুলো তুমি শুনলা, কাইরাল কার্বন থাকলে হবে হবে না, এটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর কি। যেমন ধরো তোমাকে আমি এখানে একটা যৌগ দিই, তোমাকে বলবে এই নিচের কোন যৌগটি আসলে আমাদের কাছে আলোক সমানতা দিতে পারে কি পারে না আর কি, ঠিক আছে। ধরো তোমাদের কাছে এখানে একটা যৌগ দিয়ে দিছি এরকম, বলো তো এটা কি আমাদের কাছে আলোক সমানতা দিবে, উত্তর হচ্ছে না, দিবে না। দুইটা দেখো ওএইচ আছে, দুইটা সেম জিনিস, তার মানে এটা কাইরাল কার্বন না, তার মানে এটা আমাদের আলোক সমানতা দিবে না। তাহলে আলোক সমানতা কোনটা দিবে, যদি আমাদের কাছে চারটায় যদি ভিন্ন ভিন্ন যদি গ্রুপ যুক্ত থাকে, তো সেক্ষেত্রে সেটা আমাদের কাছে কি দিবে, সেটা আমাদের কাছে হচ্ছে কাইরাল কার্বন হবে, সেটাকে এরকম স্টার চিহ্ন দেয়, এবং কাইরাল কার্বন থাকলে সেটার মধ্যে আলোক সমানতা আসবে আর কি। তো আমার মনে হয় আলোক সমানতার মধ্যে এই তথ্যগুলো একটু মনে রাখতে পারলে সুবিধা। তবে এখানে একটা মোর প্রিসাইজলি আরেকটা কথা একটু মনে রাখবা, সেটা হচ্ছে যদি তোমাকে বলে সেখানে আলোক সমাণুর সংখ্যা কতটি, কি বললাম কথাটা যেন, আলোক সমাণুর সংখ্যা। তা আলোক সমাণুর সংখ্যা তুমি কিভাবে বের করবা, তুমি বের করবা 2n দিয়ে আর কি। এখানে nটা কি, এখানে n হলো কাইরাল কার্বন, n হলো কাইরাল কার্বন সংখ্যা। তাহলে 2n মানে কাইরাল কার্বন যদি তোমার 4টা থাকে তাহলে কত হবে, 16টা হবে। যেমন ধরো গ্লুকোজের কথা তুমি চিন্তা করো, গ্লুকোজের কথা তুমি চিন্তা করো, গ্লুকোজের ক্ষেত্রে গঠনটা আমরা যদি একটু খেয়াল করি, গ্লুকোজের ক্ষেত্রে গঠনটা যদি আমরা একটু খেয়াল করি, গ্লুকোজে কয়টা কার্বন, গ্লুকোজে হচ্ছে 6টা কার্বন।
গ্লুকোজে হচ্ছে 6টা কার্বন। এটা হচ্ছে গ্লুকোজের একদমই ওপেন চেইন ফর্ম যেটা সেটা। তো ওপেন চেইন ফর্মটা হচ্ছে এরকম। তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এখানে কিন্তু প্রতিসমতা তুমি পাচ্ছ না। তুমি এখানে কোনো প্রতিসমতা পাচ্ছ না। প্রতিসমতা না পাইলে কি হইতেছে? তার মানে কাইরাল কার্বনগুলোকে কাউন্ট করতে হবে। তাহলে এখানে কাইরাল কার্বন কোনগুলো আছে? এইটা একটা কাইরাল কার্বন, এইটা একটা কাইরাল কার্বন, এইটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। তা কয়টা আছে তাহলে? 4টা। তাহলে n এর মান যদি 4 হয় তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে তাহলে কি পাওয়া যাবে? 16টা। বি কেয়ারফুল, এটা কি বলেছি? ওপেন চেইনের জন্য হয় আরকি, ঠিক আছে? ওকে। তাহলে গ্লুকোজের জন্য আমাদের কাছে কয়টা থাকলো? 16টা থাকলো আরকি। আচ্ছা। আর লাস্ট টপিক যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো জ্যামিতিক সমানতার সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া রাখতে হবে। ভালো আইডিয়া মানে কি? জ্যামিতিক সমানতা সম্পর্কেও তো আমরা একটা আইডিয়া আছে আমাদের, তাই না? জ্যামিতিক সমানতা সম্পর্কে আমাদের অলরেডি একটা আইডিয়া আছে। কি আইডিয়া আছে? আমরা সিস্টেন্সের কথা একটু আগে পড়ছিলাম। তবে আমাদেরকে এক্সট্রা করে যেটা মনে রাখতে হবে এখানে, এটার বেসিক তথ্যগুলা কি, কি? বেসিক তথ্য কি ছিল? ১ নাম্বার শর্ত ছিল এরকম, কার্বন, কার্বন, হ্যাঁ? ঘূর্ণন হবে না। কার্বন, কার্বন ঘূর্ণন, ঘূর্ণন, ঘূর্ণন না বলে এখানে বইয়ের মধ্যে লিখে দেওয়া আছে মুক্ত আবর্তন বাধাপ্রাপ্ত হবে আরকি, ঠিক আছে? যাও। মুক্ত আবর্তন, আবর্তন হবে না। এটা বলছে আরকি। তাহলে মুক্ত আবর্তন হবে না কখন? যখন কার্বন, কার্বন ডাবল বন্ড থাকবে তখন মুক্ত আবর্তন হবে না। এইটা একটা। অথবা যখন কার্বন, কার্বন এরকম করে দিয়ে আমরা একটা সাইক্লোফর্ম তৈরি করব, তখন এই যে কার্বন যেগুলো আছে এই কার্বনটা, তারপর হচ্ছে এই কার্বনটা, এরা হচ্ছে কি মুক্ত আবর্তন হতে পারবে না আরকি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা। তার মানে হলো কি ২টা কাঠামোর জন্য। একটা হলো এরকম ডাবল বন্ড, আরেকটা হচ্ছে এরকম করে সেখানে সাইক্লো হয়েছে যখন তখন গেল। ২ নাম্বার শর্তটা ছিল কিরকম? যে কার্বনের সাথে ২ পাশে যে গ্রুপগুলো যুক্ত থাকবে। ধরলাম এখানে A, এখানে B, C আর D। বলছে এরকম তথ্যগুলা A আর B সমান হবে না। C আর D সমান হবে না। এই শর্ত দুটো যদি মানে তখন আমরা হচ্ছে ওই জ্যামিতিক সমতা সিস্টেন্সের দিকে যাইতে পারি। তোমাকে কি বলবে তাহলে এক্সামের মধ্যে? তোমাকে বলবে এরকম যে এখানে একটা ধরো যৌগ দিছে। এখানে ধরো একটা যৌগ দিছে। দিয়ে বলছে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তাহলে এইটা আমাদের আলোক সমতা দিবে কিনা? যেহেতু এই দুটো দেখতেছি সমান এখানে, তাহলে সমান হওয়ার দরুন এখানে আমাদেরকে এটা আলোক সমতা দিবে না। তাহলে আলোক সমান না, জ্যামিতিক সমতা দিবে না। তাহলে আমাদেরকে জ্যামিতিক সমতা দিবে তাহলে কোনটা? আমরা যদি এখানে দেখি, ধরো ফ্লোরিন, এটা দিলাম ক্লোরিন, এটা দিলাম হাইড্রোজেন, হ্যাঁ? আ এখানে ধরো ক্লোরিন দিলাম, এখানে ধরো যে ক্লোরিন দিলাম, এখানে ধরো যে ফ্লোরিন দিলাম, তখন দিবে। তখন তুমি খেয়াল করে দেখো এই পাশের ক্লোরিন আর এই পাশের হচ্ছে ফ্লোরিন, ২ টা আসলে কেমন না? ২ টা আসলে একই না। আবার ধরো যে এখানে ফ্লোরিন আছে, আবার ধরো যে এইখানে আমাদের কাছে কি ক্লোরিন আছে। ২ টা আসলে একই না, ২ টা আসলে ভিন্ন, ভিন্ন। এই গ্যাসগুলোর মধ্যে গিয়ে তখন আমরা কি পাবো? জ্যামিতিক সমতা পাবো, সিস আর ট্রান্স। যখন দেখতেছি একই গ্রুপগুলা কি বিপরীত পাশে আছে, তখন এটার নাম কি বলে? ট্রান্স বলে। আর যদি সবগুলো একই পাশে থাকে তখন তাকে সিস বলে আরকি। সো এই ছিল হচ্ছে আমাদের জৈব রসায়নের মধ্য থেকে যদি আমরা সমানতার টপিকটার মধ্যে একটু মাস্টার হইতে চাই, সেখান থেকে যদি একটু আমাদের প্রশ্নগুলো যা আসবে তার জন্য প্রস্তুত যদি থাকতে চাই, তো এইজন্য আমরা এটা একটা করে রাখলাম। এত বড় টপিক থেকে অনেকগুলো প্রশ্ন আসবে না, একটা প্রশ্ন আসবে। বাট আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তুমি যদি একটু প্র্যাকটিস করতে বসো, তাহলে তোমার জন্য আসলে যে ব্যাপারটা প্রস্তুতিটা সহজ হবে এবং তোমার যে এডমিশন জার্নি এটা আসলে সহজ হয়ে যাবে আরকি। সো ইলেক্ট্রোফাইল কাকে বলে আর নিউক্লিওফাইল কাকে বলে? মোটা দাগে আমরা চিনি, তাই না? ইলেকট্রোফাইল কথাটা মানে ফাইল মানে হচ্ছে আকর্ষণ করে, তাই না? ফাইল মানে হচ্ছে আকর্ষণ করে। ফাইল মানে হলো আকর্ষণ করে। আর আমরা যদি চিন্তা করি ইলেকট্রো মানে ইলেকট্রন আকর্ষণ করে। নিউক্লিওফাইল তার মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তার মানে হচ্ছে পজিটিভ কাউকে আকর্ষণ করে, তাই না? আচ্ছা, যদি চার্জের কথা চিন্তা করি যে চার্জিত টাইপের নিউক্লিওফাইল কারা? এক কথা যদি আমরা চিন্তা করি, যারা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত কিছু একটা আছে ওরাই হচ্ছে নিউক্লিওফাইল। আর যদি কোথাও দেখি পজিটিভ চার্জ যুক্ত কিছু একটা আছে তার মানে সেটা কি? ইলেকট্রোফাইল। কেন? এই পজিটিভ চার্জ যুক্ত হলে সে হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। তার মানে যেমন ধরো যদি তোমাকে আমি বলি H+ তাহলে কি? প্লাস আছে তার মানে ইলেকট্রোফাইল। আবার তোমাকে যদি বলা হয় Cl+ তার মানে ইলেকট্রোফাইল। আবার যদি তোমাকে বলে দেওয়া হয় CH3+ ইলেকট্রোফাইল। আবার যদি তোমাকে বলা হয় NO2+ ইলেকট্রোফাইল। তোমাকে যদি বলা হয় H3O+ ইলেকট্রোফাইল, মানে প্লাস পাইছো, তারা মানে সেটা অবশ্যই, অবশ্যই ইলেকট্রোফাইল হইলো আরকি। গেল? আচ্ছা। আর নিউক্লিওফাইল তাহলে কাকে বলবো আমরা উল্টো দিক থেকে? যেখানে নেগেটিভ চার্জ পাবো। যেমন ধরো আমরা দিলাম হচ্ছে Cn- দিছি। তার মানে অবশ্যই একটা নিউক্লিওফাইল। আবার ধরো দিছি OH- নিউক্লিওফাইল। আবার ধরো দিলাম হচ্ছে Cl- নিউক্লিওফাইল, তাই না?
আচ্ছা। আবার ধরো যে দিলাম NH2 মাইনাস নিউক্লিওফাইল। তারপরে ধরো যে তুমি এরকম মানে যতগুলো তোমার সামনে আসবে তুমি ওগুলো সবগুলো দিলা, তাহলে কিন্তু এটা নিউক্লিওফাইল হয়ে গেল, তাই না? ধরো CH3 মাইনাস আছে নিউক্লিওফাইল। তার মানে মাইনাস আছে, তার মানে সেটা হচ্ছে নিউক্লিওফাইল। এখন নিউক্লিওফাইলগুলো স্ট্রং হতে পারে, উইক হতে পারে, সেই ব্যাপারটা আসলে পরে। তাহলে আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলকে ভাগ করলাম কিসের ভিত্তিতে? আগে ভাগ করলাম হচ্ছে চার্জের ভিত্তিতে, একটা ভাগ গেল। এরপরে আছে এদেরকে ভাগ করতে পারবো যে প্রসম ভিত্তিতে আর কি। আচ্ছা, নেগেটিভ চার্জযুক্ত মানে কি? তো ওর কাছে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, ও এখন একটা নিউক্লিয়াসকে, ও এখন একটা কাকে, নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারবে। তাহলে নেগেটিভ চার্জ বেশি আছে, তারা আবার কারা? মনে আছে ওই লিগ্যান্ড গুলোর কথা, যেখানে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন তারা দিতে পারবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি কি, লোন পেয়ার ইলেকট্রন যাদের থাকবে তারা হচ্ছে কি প্রশম নিউক্লিওফিল। যেমন ধরো আমরা যদি বলি অ্যামোনিয়ার ক্ষেত্রে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। আবার ধরো আমরা পানির ক্ষেত্রে বললাম দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। আবার ধরো আমরা কি বলতে পারি এখান থেকে, আমরা বলতে পারি হচ্ছে আহ এই দুটার কথা ধরো যে বইয়ের মধ্যে আসতেছে, তাই না? আচ্ছা, তুমি চাইলে এখানে ধরো যে PH3 এর কথা নিয়ে আসতে পারো। তুমি চাইলে এখানে অ্যামিনের কথা নিয়ে আসতে পারো, অ্যামিনের কথা নিয়ে আসতে পারো। তার এক কথায় যদি বলি, যেখানে যেখানে তুমি দেখবা যে মুক্ত যে ইলেকট্রন গুলো আছে, তো তাদেরকে নিয়ে আসতে পারবা। তারা হচ্ছে তোমার কাছে কি হবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে আর কি। আচ্ছা, তুমি যদি উল্টো দিক থেকে এদিকে চিন্তা করো যে ইলেকট্রোফাইল তাহলে কারা হবে? এখন এদের তো আবার লোন পেয়ার থাকে না, তাহলে কি বন্ড পেয়ার থাকলে হবে? না, বন্ড পেয়ার না। এখানে ব্যাপারটা হচ্ছে কোথায়, যাদের মধ্যে অষ্টক অপূর্ণ আছে আরকি, হ্যাঁ? অষ্টক অপূর্ণ যদি থাকে, অষ্টক অপূর্ণ যদি থাকে, তো সেক্ষেত্রে তাকে আবার কি বলতে পারবো আমরা? তাকে আমরা চাইলে ইলেকট্রোফাইল বলতে পারবো। যেমন ধরো BF3, এখানে হওয়া উচিত ছিল ৮ টা ইলেকট্রন, বাট হইছে কয়টা? ৬ টা ইলেকট্রন। আবার ধরো দিলাম AlCl3, অষ্টক অপূর্ণ আছে আরকি। আচ্ছা, এর বাইরেও যদি কোথাও ফাঁকা অরবিটাল থাকে কোনো একটা আ আ কেন্দ্রীয় পরমাণুর বাইরে, যেমন ধরো SO3, এই জায়গায় কিন্তু সালফারের মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে। তো তখনও তুমি চাইলে এটাকে কি বলতে পারবা? ইলেকট্রোফাইল বলতে পারবা আরকি। কারণ মোটা দাগে তোমরা এখন ক্লিয়ার হয়ে গেছো কোনটা ইলেকট্রোফাইল আর কোনটা হচ্ছে নিউক্লিওফাইল। এটা আবার বুঝবা কেমনে? এটা বুঝবা হচ্ছে কিসের ভিত্তিতে? চার্জিত অ্যান্ড প্রশম, এটা এই ২ টা ডেরিভেশনের ভিত্তিতে আরকি। গেল। আচ্ছা, এবার তোমাদের কাছে আরেকটা জিনিস আছে যেটা একটু মনে রাখতে হয়, সেটা কি বলতো? কার্বোক্যাটায়ন, কার্বানায়ন এগুলা। তো তার আগে জানা দরকার, ধরো কার্বন হ্যালোজেন একটা বন্ধন আছে। এখানে এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন। আমি চাইলে এই বন্ধনটাকে ২ ভাবে ভাঙতে পারি। এক, সমভাবে ভাঙতে পারি, সমবিভাজন বলে এটাকে, তাই না? সমবিভাজন বলে। আবার আমি চাইলে এই বন্ধনটাকে ২ ভাবে আরেকভাবে ভাঙতে পারি, সেটাকে কি বলতেছি? বিষম বিভাজন। কি বলতেছি বলো তো? বিষম বিভাজন। যে সমবিভাজন মানে কি? সমবিভাজন মানে কার্বনের উপরে ওর ইলেকট্রন ওর কাছে, আর হ্যালোজেনের উপরে ওর ইলেকট্রন ওর কাছে। এরকম যদি হয়, তখন তাকে কি বলে জানো? তখন তাকে বলে ফ্রি রেডিকেল বলে। তখন তাকে কি বলে? ফ্রি রেডিকেল বলে আরকি। গেল। আর বিষম বিভাজন তাহলে কোনটা? কার্বনের উপরে যে ইলেকট্রনটা আছে, এটা যদি হ্যালোজেনটা যদি টান দিয়ে নিয়ে যায়, হ্যালোজেন যদি ওই ইলেকট্রনটা টান দিয়ে নিয়ে যায়, তখন কার্বনের উপরে কি তৈরি হবে? প্লাস তৈরি হবে। তাহলে একবার যদি কার্বনের উপরে প্লাস তৈরি হয়, তাহলে এক্স এর উপরে মাইনাস তৈরি হবে আরকি। অন্য ঘটনাও ঘটতে পারে। এক্স থেকে ধরো ইলেকট্রন কার্বন নিয়ে নিছে, তাহলে তখন কি হবে? কার্বনের উপরে মাইনাস চার্জ তৈরি হতে পারে। তাহলে এই কার্বনের উপরে প্লাস মাইনাস তৈরি হয়। তারপরে দেখা গেল কার্বনের উপরে কি তৈরি হয়েছে আরেকটা, দেখছো দেখে খেয়াল করে? এই যে এখানে কার্বনের উপরে একটা মুক্ত ইলেকট্রন তৈরি হতে পারে আরকি। মুক্ত ইলেকট্রন যদি থাকে, তখন তো তাকে আমরা বললাম ফ্রি রেডিকেল। আর যদি প্লাস হয়, তখন আমরা তাকে কি বলি? তখন আমরা বলি তাকে কার্বোক্যাটায়ন বলি আরকি। তখন আমরা তাকে কি বলি? তখন তাকে আমরা কার্বোক্যাটায়ন বলি। আর যদি একটা নেগেটিভ চার্জ থাকে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা কার্বানায়ন বলি আরকি, বা কার্বানায়ন বলি আরকি, এরকম। ঠিক আছে? এই কার্বোক্যাটায়নকে কিন্তু কার্বনিয়াম আয়নও বলে। কার্বোনেটকে কি বলে? কার্বোনিয়াম আয়নও বলে আরকি। তার মানে ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এখান থেকে এই পার্টটা থেকে আমরা একটু কথাবার্তা বলি আরকি। তাহলে এখানে ধরো কার্বনের উপরে ৩ টা হাইড্রোজেন আছে আর একটা প্লাস আছে। এটা একটা হইতে পারে। তাহলে কার্বনের উপরে ২ টা হাইড্রোজেন আর একটা প্লাস আছে। আরেকটা কি হতে পারে? কার্বনের উপরে ১ টা হাইড্রোজেন, ২ টা আর। আচ্ছা, আর গুলো কি দিচ্ছি? আর মানে হচ্ছে এগুলো অ্যালকাইল মূলক। ঠিক আছে? আরো কার্বন এখানে যুক্ত হইতেছে। আচ্ছা, এখানে যদি আমরা হাইড্রোজেন সবগুলো সরায় ফেলি, তখন তাহলে ঘটনা কি ঘটে? ১ টা আর আছে ১ ডিগ্রি, ২ টা আর আছে ২ ডিগ্রি, ৩ টা আর আছে ৩ ডিগ্রি। এরকম হইতে পারে আরকি। আচ্ছা, আবার এইরকম ব্যাপারটা কি কার্বনিয়ামের ক্ষেত্রেও হয় কিনা? হ্যাঁ, এরকম ব্যাপারটা কার্বনিয়ামের ক্ষেত্রেও হয় কিনা? অবশ্যই হয়।
কার্বনিয়াম না, উপরটা কার্বনিয়াম বলে, নিচেটা কার্বনায়ন বলে। তাহলে যেমন ধরো CH3 মাইনাস এর ক্ষেত্রে হয়। তারপরে কি হইলো CH2R মাইনাস, তাই না? এটা তাহলে 1 ডিগ্রি। এভাবে বললাম ধরো 2 ডিগ্রি, এভাবে বললাম তাহলে 3 ডিগ্রি। এরকম হইতে পারে আরকি। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, এই যে কার্বোক্যাটায়ন যেটা আছে, তো সেখানে এই কার্বোক্যাটায়নের মধ্যে ৩ টা হাইড্রোজেন মানে কয়টা ইলেকট্রন? ৬ টা ইলেকট্রন আছে আরকি, তাই তো? আর কার্বনের উপরে পজিটিভ চার্জ। এই যে একটা R যখন যুক্ত করতেছো, R মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ। R মানে কি বললাম যেন? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক যুক্ত হওয়া মানে কি? ওই জায়গায় এরা হচ্ছে ইলেকট্রন দান করে। ইলেকট্রন দানকারী গ্রুপ। দানকারী। তাহলে ওরা যদি ইলেকট্রন দান করে, তো তখন এই কার্বনগুলোর উপরে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। তাহলে এই যে CH3+ এর তুলনায় 1 ডিগ্রির উপরে কার্বনের উপর ইলেকট্রনের ঘনত্ব বেশি। 2 ডিগ্রির উপরে ২ টা আর আছে, তার মানে ইলেকট্রনের ঘনত্ব আরো বেশি। ৩ ডিগ্রির উপর ৩ টা আর আছে, তার মানে ইলেকট্রনের ঘনত্ব আরো অনেক বেশি। তাহলে এই সবগুলোর মধ্যে কার্বনের উপরে ইলেকট্রনের ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি? এই যে ৩ ডিগ্রির মধ্যে এসে, তার মানে অষ্টক পূর্ণের কাছাকাছি কে আছে? ৩ ডিগ্রি। তার মানে এর স্থায়িত্ব বেশি। এর স্থায়িত্ব বেশি। তাহলে এর স্থায়িত্ব কোনটা? বেশি। এক্সামে চলে আসতে পারে, নিচের কোনটি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্থায়িত্বের ক্রম? তাহলে ৩ ডিগ্রির ক্ষেত্রে স্থায়িত্ব সবচেয়ে বেশি, তারপর ২ ডিগ্রি, তারপর হচ্ছে ১ ডিগ্রি। এবার আমি যদি এরকম দেখি, এই যে আমাদের কার্বন আয়ন যেটা আছে, তো সেই কার্বন আয়নের ক্ষেত্রে কি হয়? কার্বনের ক্ষেত্রে হয় হচ্ছে এরকম যে এইখানে দেখো অলরেডি এখানে ৮ টা ইলেকট্রন কিন্তু আছে। এটা কোথা থেকে পাইলাম ৮ টা ইলেকট্রন আছে? কার্বনের উপরে মাইনাস চার্জ আর ৩ টা CH3। মাইনাস চার্জ মানে ১ জোড়া ইলেকট্রন। ৩ টা CH3 মানে এখানে কিন্তু ৬ টা ইলেকট্রন। তাহলে মোট কত হলো? ৮ টা ইলেকট্রন। ১ ডিগ্রি মানে কি? আরো R যুক্ত হয়েছে। তার মানে ওভারফ্লো অফ ইলেকট্রন মানে ৮ এর বেশি হয়ে গেছে। ২ ডিগ্রি মানে আরো বেশি, ৩ ডিগ্রি মানে আরো বেশি। তার মানে এটা অলরেডি স্টেবল ছিল। তাহলে এর স্টেবিলিটিটা আস্তে, আস্তে নষ্ট হচ্ছে আরকি, তাই না? তাহলে স্থায়িত্বের ক্রম আমরা যদি কার ক্ষেত্রে চিন্তা করি, কার্বন আয়নের ক্ষেত্রে, তাহলে হচ্ছে ওটার ঠিক উল্টাটা হলো, তাই না? আচ্ছা, তুমি কিন্তু এই ইলেকট্রনের হিসাব নিকাশগুলো একটু মনে রাখবা। আচ্ছা, ওইদিকে তো আমরা ফ্রি রেডিক্যাল পাইলাম। তো ওর ক্ষেত্রেও কি এরকম হয়? হ্যাঁ, এর ক্ষেত্রেও এরকম হয়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ১ ডিগ্রি, এটা হচ্ছে ২ ডিগ্রি, এটা হলো ৩ ডিগ্রি। তো চিন্তা করে দেখো ফ্রি রেডিক্যাল মানে কি? ওর কাছে আছে কয়টা ইলেকট্রন? ৭ টা ইলেকট্রন আছে। কারণ হাইড্রোজেন থেকে ৩ দুগুণে ৬ টা, আরেকটা আছে ফ্রি রেডিক্যাল। তো যত আমরা এদিকে R বাড়াচ্ছি, তত কি হলো? কেন্দ্রের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে। ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে বলে কি ইলেকট্রনের ঘনত্বটা বাড়ে। তাহলে কোথায় সবচেয়ে বেশি? ৩ ডিগ্রিতে বেশি। তাহলে ৩ ডিগ্রি এর স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব কোনটায় বেশি? ৩ ডিগ্রিতে স্থায়িত্ব বেশি। কখন? আমরা যদি ফ্রি রেডিক্যালের কথা চিন্তা করি, তো তখন হচ্ছে এখানে বেশি। গেল ব্যাপারটা? আচ্ছা, এখান থেকে আরেকটা এক্সটেন্ডেড কোয়েশ্চেন তোমাকে করতে পারি। প্যারালাল কোয়েশ্চেন হয়তোবা তোমাকে হেল্প করতে পারে। এই যে কার্বো ক্যাটায়ন আছে, কার্বো অ্যানায়ন আছে, আর কি আছে আমাদের কাছে? ফ্রি রেডিক্যাল আছে। যদি আমাদের কখনো বলে এদের ক্ষেত্রে তুমি একটু হাইব্রিডাইজেশন গুলা বলবা নাকি? যেমন ধরো এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কত হবে? sp2। এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কত হবে? sp3। এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হবে হচ্ছে sp2। তুমি এটা খুব ভালো করে একটু মনে রাখবা, ঠিক আছে? কারণ এখান থেকে এই প্রশ্নটা করার চান্স আছে। ঠিক আছে? ওকে। তো আমরা কি করলাম? আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এই যে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিক্যাল এইটা। আবার আলোচনা করলাম ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এই ব্যাপারগুলোর মধ্যে। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল ২ ভাগে ভাগ করছে, চার্জিত এবং প্রশম্য, এবং কোথায় থাকলে কি হয় সবকিছু বলে দেওয়া হয়েছে আরকি। সো তুমি যে কাজটা করবা, ভিডিওটা খুব ভালো করে দেখবা, তারপর সুন্দর করে নোট করবা। নোট করে তুমি একটু মনে রাখতে পারলে সুবিধা। যেহেতু তোমার সময় কম, তাহলে তুমি একটু যে কাজটা করবে খুব মনোযোগের সাথে দেখবা আরকি। কোন জায়গায় ভাইয়া কোন পয়েন্টটুকু বলেছি। তাহলে দেখো যে ওই পয়েন্টগুলো একটু মনে রাখতে পারলে, এখান থেকে প্রশ্ন যদি আশেপাশ দিয়েও আসে তাহলে তুমি পারবা। তো তুমি নিজের উপর ভরসা রেখে পড়াশোনা করতে থাকো। দেখবা তোমার স্বপ্ন পূরণের পথে তুমি সুন্দরভাবে আগায় যেতে পারতেছো এবং তুমি স্বপ্ন পূরণ করতে পারবা। সো বেনজিন সম্পর্কে ১ম তথ্যটা যেটা মাথায় রাখতে হয় সেটা আসলে যে বেনজিনের মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। তাকে কি বলে যেন? রেজোনেন্স বলে আরকি, তাই না? তাহলে আগে কিছু তথ্য লিখে নিই। বেনজিনের মধ্যে কি আছে? রেজোনেন্স থাকে। তাই তো? রেজোনেন্স থাকে। আচ্ছা, আবার বেনজিনের মধ্যে কার্বনের যে হাইব্রিডাইজেশন সেটা আবার কত? sp2। আবার তুমি যদি দেখো বেনজিনের মধ্যে কার্বনের যে দৈর্ঘ্য সেটা আবার কত? 0.134। ঠিক আছে? আচ্ছা, তারপর তুমি যদি খেয়াল করে দেখো এই বেনজিনের মধ্য থেকে তুমি যদি এইটার বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া চিন্তা করো আরকি। ঠিক আছে? কি বললাম? বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এটা কি বললাম কথাটা জানো? এর বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া কোনটি? বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। বেনজিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়ার নাম কি? এর নাম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন
বিক্রিয়া। এটা একটু মাথায় রাখতে হবে যে নিচের কোনটি বেনজিনের বৈশিষ্ট্যমূলক নাম। গেল। আচ্ছা, আমাদের তো আসলে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের বিক্রিয়া মনে রাখতে হবে। তবে এই তথ্যগুলো একটু মনে রাখতে পারলে তোমার জন্য সুবিধা। যদি তথ্য চেয়ে প্রশ্ন করে তো। আচ্ছা, এবার তাহলে চলো বেনজিনের বিক্রিয়াগুলোর মধ্যে আমরা সরাসরি ডিপ ডাইভ করি একটা আরকি। এখন বেনজিন তুমি তৈরি করতে চাও। তোমার কাছে বেনজিন তৈরি করার একটা আগ্রহ আছে। তাহলে এই হচ্ছে বেনজিনটা আমাদের কাছে। তো তুমি বেনজিন তাহলে কিভাবে তৈরি করবা? দেখো অনেকগুলো মেথড কিন্তু বইয়ের মধ্যে আছে ছড়িয়ে ছিটিয়ে। তো তুমি সবগুলো মনে রাখতে হবে ব্যাপারটা আসলে এমনটা না। তুমি বেসিক পর্যায়ে কয়েকটাকে মনে রাখতে পারলেই সুবিধা। যেমন ধরো এই যে আমাদের কাছে ইথাইন আছে। ৩ মোল ইথাইন থেকে পলিমারকরণ বিক্রিয়ার সাহায্যে বেনজিন পাওয়া যায়। এটা একটা। আবার ধরো তুমি বেনজিন কোত্থেকে পাইতে পারো? তুমি বেনজিন পাইতে পারো আসলে ফেনল থেকে। তুমি যে ফেনল থেকে চাইলে কি করো? বিজারণ করো জিঙ্কের সাহায্যে। তো তখন তুমি চাইলে কিন্তু এটা করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আর তুমি কিন্তু এই পলিমারকরণ বিক্রিয়াটা করতে পারবা আবার আয়রোনালের সাহায্যে আরকি। আচ্ছা, এর বাইরে তুমি আবার বেনজিন কোত্থেকে তৈরি করতে পারবা? এর বাইরে তুমি বেনজিন তৈরি করতে পারবা হলো এই বেনজিনের মধ্যে তুমি কি দিলা? তুমি এখানে একটা গ্রিগনাট বিকারকের মতো দিলা। অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বলে এটাকে। দিয়ে তুমি এর মধ্যে পানি দিলা। তোমাদের কাছে কিন্তু গ্রিগনাট বিকারক অনেক গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। যার মাধ্যমে তুমি কিনা অনেক কাজ করতে পারবে আরকি। ঠিক আছে? তো আমরা এগুলো দেখবো সামনের ভিডিওগুলোর মধ্যে, সমস্যা নাই। বাট তুমি এই ইনিশিয়ালি এই ৩ টা বিক্রিয়া মনে রাখলা আরকি। যে একটা হলো কি? একটা হলো আমাদের কাছে আমি বিক্রিগুলোর নামগুলো একটু লিখে দিই। মাঝে মধ্যে নামগুলো একটু হেল্প করতে পারে তোমাকে। যে এইটা হলো আমাদের কাছে একটা কি? বিজারণ বিক্রিয়া। ফেনল থেকে আমি কি করছি? বেনজিন তৈরি করছি। আবার এইটা হলো আমাদের কাছে একটা কি? পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া। আর এটা হলো আমাদের কাছে কি? এটা হলো আমাদের কাছে একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে এই ৩ টা বিক্রিয়া ধরো তুমি একটু খুব ভালো করে মনে রাখবা। যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে তুমি একদম সুন্দর করে এখান থেকে উত্তর করবা আরকি। আচ্ছা, এবার চলো বেনজিনের বিক্রিয়ার মধ্যে যাই। ওই যে বললাম বেনজিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়ার নাম কি? তুমি তো খুব সুন্দরভাবে মনে রাখছো আই গেস। তো সেটা হলো একটা হলো কি যেন ছিল? একটা হলো এটার মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তাহলে আমরা একটা কাজ করি। আমরা যে কাজটা করতে চাচ্ছি এখন এটা ধরো যে অ্যালকাইল হ্যালাইড অথবা তুমি এটার নাম দেখতেছো মিথাইল ক্লোরাইড। কেন? এই যে মিথাইল আছে আর ক্লোরিন আছে। তুমি চাইলে অ্যালকাইল হ্যালাইড দিয়ে কাজটা চালিয়ে নিতে পারো। তার মানে যেকোনো তুমি কিছু কার্বন নিতে পারবা, যেকোনো হ্যালোজেন নিতে পারলা আরকি। বাট এই বিক্রিয়াটা এটা দিয়ে ধরো যে করতেছি আমরা এই মুহূর্তে। এটা দেওয়ার পরে সেখানে একটা লুইস অ্যাসিড দিলাম এবং সেটাকে বলছে ড্রাই কন্ডিশনে দিতে হবে আরকি। দিলে কি হইলো? এই অ্যালকাইল হ্যালাইডের যে CH3 এর পার্ট অর্থাৎ যে অ্যালকাইল পার্ট যেটা আছে, সেই অ্যালকাইল পার্টটা গিয়ে বেনজিনের মধ্যে গিয়ে বসবে। বেনজিনের কোথায় গিয়ে বসবে? হাইড্রোজেনকে সরায় দিয়ে ওইখানে অ্যালকাইল পার্টটা বসবে। এবং তখন যে যৌগটা তৈরি করলো তার নাম কি হইলো? টলুইন হইলো আরকি, তাই না? যেহেতু অ্যালকাইল মূলক এসে যুক্ত হয়েছে তখন এই বিক্রিয়ার নাম কি বলা হয়? বলা হয় অ্যালকাইলেশন বলে। আবার সেইম উপায়ে আমরা যদি অন্য কাউকে নিয়ে এসে বসাই, যেমন ধরো আমরা এখানে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মিক্সার ইউজ করতেছি বেনজিনের সাথে। তখন তাহলে কি হবে? এখান থেকে নাইট্রো মূলকটা আসবে। কোন মূলকটা আসবে? নাইট্রো। এসে বেনজিনের হাইড্রোজেনকে সরায় দিয়ে এই NO2 টা বসবে আরকি। তাই না? তখন এর নাম কি হলো? নাইট্রো বেনজিন হয়ে গেল। এটা তাহলে বিক্রিয়ার নাম কি হবে? নাইট্রেশন হবে আরকি। ঠিক আছে? আচ্ছা, যা যুক্ত হয় তার সাথে এশন কথাটা যুক্ত থাকে। যেমন ধরো আমরা এই জায়গাটা কাজ করি। ধরো এখানে দিলাম আমরা যে ক্লোরিন যুক্ত করতে চাই, সাথে দিলাম FeCl3। তাহলে কি ক্লোরিন যুক্ত হবে? তাহলে তার নাম হবে কি? ক্লোরোবেনজিন। আর বিক্রিয়াটার নাম তাহলে কি হবে? আমরা এই পাশে দিলাম, সমস্যা নাই। তাহলে তার নাম কি হবে? ক্লোরিনেশন হবে আরকি। বোঝা গেল? আচ্ছা, আমরা যদি এইভাবে ওইখানে কি যুক্ত করি? আমরা যদি ওই জায়গায় CH3CO তারপরে ধরো Cl দিছি, অ্যাসাইল হ্যালাইড বলে এটাকে। এর সাথে আবার আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডও এড করছি আরকি। কোন কন্ডিশনে বলো তো? ড্রাই কন্ডিশনে আরকি। আচ্ছা, ড্রাই কন্ডিশনে এড করলে তাহলে কি হয়? ওই যে Cl এর অংশটুকু থাকবে না। তার মানে এই অংশটুকু গিয়ে ওখানে বসবে। এটার নাম হচ্ছে কি? অ্যাসাইল মূলক। তাহলে অ্যাসাইল যুক্ত হলে তার নাম কি হয়? অ্যাসাইলেশন হয়। আচ্ছা, তার নাম হইলো অ্যাসাইলেশন বিক্রিয়া আরকি। বাট এটাও ফিদেল ক্রাফট যেহেতু কাজটা করছে, তো তাকে ক্রেডিট দেওয়ার জন্য আমরা তার নাম কি বলতেছি? ফিদেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া বলে এটাকে। ঠিক আছে? আর এটার নাম হচ্ছে কি বলে বলো তো? এটার নাম হচ্ছে এসিটোফেনন বলে আরকি। কি বলে? এসিটোফেনন বলে। গেল। এবার তাহলে কি কাজ? একটু ভালো করে এই জায়গাটা একটু খেয়াল করবা। এই জায়গাটুকু আরকি। ঠিক আছে? আচ্ছা, আগে একটু এইটা দেখে নিয়ে আসি তারপর তোমাকে একটু খেয়াল করতে বলতেছি। তুমি কি করলা? SO3 এর সাথে H2SO4 ধরো তুমি বিক্রিয়া দিলা আরকি। তাহলে এখান থেকে
একটা ইলেকট্রোফাইল যেহেতু যুক্ত হবে, SO3 হচ্ছে ইলেকট্রোফাইল। আচ্ছা, তুমি কিন্তু মাথায় রাখবে একটা কথা আরকি, হ্যাঁ? এই যে NCH3, তারপরে হচ্ছে NO2, তারপরে হচ্ছে এখানে Cl যখন বসছে, তারপরে হচ্ছে যে এখানে এসিডমূলক যখন বসছে, তখন এগুলো কি ছিল? ইলেকট্রোফাইল হিসেবে কিন্তু গিয়ে বসছে আরকি হাইড্রোজেনকে সরাই দিয়ে। ঠিক আছে? একটু বলে দিলাম। এবার এখানে ইলেকট্রোফাইল কোনটা আসলে? এই যে SO3, তাই না? এটার কারণে গিয়ে সে বেনজিনের মধ্যে হাইড্রোজেনের মধ্যে গিয়ে বসবে। বাট কিভাবে বসবে? মেকানিজমটা বলতেছি না। জাস্ট এভাবে তোমাকে বলতেছি প্রোডাক্টটা কি হবে এটা বলতেছি, হ্যাঁ? এই জায়গায় হলো SO3H, হ্যাঁ? SO3H আকারে গিয়ে বসছে আরকি। তো তখন এটার নাম হলো কি সালফোনিক অ্যাসিড বলে এটা। এই যে ওটার নাম একটু জানাটা দরকার। এটার নাম কি বলে? সালফোনিক অ্যাসিড বলে। সালফোনিক অ্যাসিড বলে আরকি। গেল। আর এটার নাম যেন কি বলছিলাম? হ্যাঁ, জানতে চাচ্ছ তো, তাই তো? আচ্ছা, এটার নাম বলে এসিটোফেনন বলে আরকি। এসিটোফেনন বলে। আচ্ছা, গেল। এবার এখানে তোমাকে যে বললাম একটা জিনিসের দিকে খুব ভালো করে নজর দিতে হবে। সেটা কোনটা? সেই পার্টটা হচ্ছে এটা। একটু খেয়াল করে দেখো খুব ভালো করে। এখানে ধরো দিলাম ক্লোরিন Cl2 যেটা সেটা, এখানে দিলাম H নিউ দিলাম। এবার তুমি খেয়াল করে দেখো, আগেও তো আমরা ক্লোরিন দিছিলাম, আবার তো ক্লোরিন দিলাম, তাহলে কি বিক্রিয়া হবে এখানে? আবার তো ক্লোরিবেনজিন হওয়ার কথা, বাট না, এই জায়গায় আসলে ক্লোরিবেনজিন হয় না। বরঞ্চ কি হয়, প্রতিটা কার্বনে একটা করে ক্লোরিন এখানে যুক্ত হয়ে যায় আর কি। প্রতিটা কার্বনে একটা করে ক্লোরিন যুক্ত হয়ে যায়। যুক্ত হইল, তাহলে সংকেত কি আসলো? C6H6Cl6। এইটার নাম কি জানো? এটার নাম হচ্ছে গ্যামাক্সিন বলে। এটার নাম কি বলে? গ্যামাক্সিন বলে। গ্যামাক্সিন বলে। আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস মনে রাখার মতো বিষয় আছে, তাই না? সেটা কি? যদি ক্লোরিনের সাথে আমরা FeCl3 এড করি, তখন দেয় সেটা হচ্ছে কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যদি ক্লোরিন সাথে FeCl3 এড না করে H নিউ বা সূর্যালোক যদি দেই, তখন সেটা কি হয়? গ্যামাক্সিন তৈরি করে। এই পার্টটাকে একটু মনে রাখার মতো বিষয় আছে। আরেকটা কথা একটু বলে রাখবো, এই যে টলুইন যেটা তৈরি হয়েছে না? এই টলুইনটাই হচ্ছে একমাত্র এখানে যৌগ দেখতেছি, সেখানে কি আছে? এই পার্টটা হলো এলিফেটিক, উপরের পার্টটা হলো এলিফেটিক, এই পার্টটা হলো এলিফেটিক পার্ট, তাই না? আর নিচের পার্টটা হলো কি? একটা অ্যারোমেটিক পার্ট। তার মানে টুলুইনে কি আছে? এলিফেটিক এবং অ্যারোমেটিক ২ টা পার্টই আছে আরকি। তার মানে এখন অনেকগুলো তথ্য তোমাকে এর সাথে আলোচনা করা হয়েছে। তুমি যে কাজটা করবা, এখানকার ফুল যে ফর্মটা এটা একটু মনে রাখবা আরকি। তাহলে তোমার জন্য যে সুবিধাটা হবে, একবার অনেকগুলো বিক্রিয়াও মনে রাখতে পারলা, পাশাপাশি অনেকগুলো তথ্যও মনে রাখতে পারলা আরকি। আর বেঞ্জিনের এই বেসিক তথ্যগুলো একটু মনে রাখবা। সো এই জায়গা থেকে প্রশ্ন আসার চান্স আছে। অ্যান্ড তোমাকে আসলে বিভিন্ন ধরনের বেসিক তথ্য যদি জানতে চায় বেঞ্জিন থেকে, তাহলে তুমি এটার উত্তর করতে পারবা আরকি। সো তোমরা সবাই নিজেদের প্রস্তুতিকে একটু ঝালাই করে নাও। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জৈব রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো গ্রিগনার রিয়েজেন্ট আর MgX যাকে আমরা প্রকাশ করছি। তো আগের ভিডিওতে যেহেতু আমরা দেখলাম যে বেনজিন আসলে কিভাবে আমরা পড়বো, সেই ম্যাপিং করে একটা জায়গায় অনেকগুলো তথ্যকে ইমবেড করে করে, তো ঠিক সেভাবেই আমরা আসলে এই RMgX টাকে মনে রাখবো আরকি, হ্যাঁ? তবে এই RMgX কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের জৈব রসায়ন অংশের জন্য। সো এইটুকু তথ্য আসলে তোমাকে মনে রাখতেই হবে। তো যদি এখান থেকে প্রশ্ন না আসে তো সেটা তো খুবই তোমার ব্যাড লাক হইলো। বাট এখান থেকে প্রশ্ন আসার চান্স আসলে অনেক বেশি, তাই না? আচ্ছা, তো চলো একটু দেখি। আগে তুমি জেনে রাখো এই RMgX এর মধ্যে ২ টা ভাগ আছে। আর হচ্ছে সাধারণত নেগেটিভ হয় আর MgX সাধারণত হচ্ছে পজিটিভ হয় আরকি। তার মানে এইটা একটা বিকারক, তাই না? এখানে R যখন কোথাও গিয়ে যুক্ত হইতেছে সেটা কিন্তু একটা নিউক্লিওফিলিক বিক্রিয়া হইতেছে আরকি। কারণ এটা একটা নিউক্লিওফাইল, সেই নিউক্লিওফাইল কোথাও গিয়ে যুক্ত হবে। যদি সংযুক্ত হয় তাহলে সংযোজন, প্রতিস্থাপন হলে তাহলে হচ্ছে প্রতিস্থাপন, ঠিক সেরকম আরকি। এখন ১ম কথার মধ্যে আসো, এই RMgX তুমি আসলে কিভাবে তৈরি করবা? RMgX তৈরি করার উপায় কি? RMgX তৈরি করবা তুমি কিভাবে? একটা অ্যালকাইল হ্যালাইড নাও RX, তার সাথে তুমি হচ্ছে এই ম্যাগনেসিয়ামের বিক্রিয়া দাও আরকি। সেটা হচ্ছে ড্রাই ইথারের মধ্যে বিক্রিয়া দিলে এর তৈরি হয়ে যায়। এটা হচ্ছে মূল ব্যাপারটা। তবে এখান থেকে আসলে এই প্রস্তুতি থেকে প্রশ্ন আসলে হওয়ার চান্স কম। কোয়েরিটা আসলে থাকে অন্য জায়গার থেকে। তুমি যদি এই RMgX এর সাথে পানির বিক্রিয়া দাও, তো আদ্র বিশ্লেষণ হলো। তাহলে তখন কি উৎপন্ন হয়? এটা একটা কোয়েরি থাকে। আবার ধরো এই RMgX এর সাথে তুমি যদি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দাও পরবর্তীতে, আবার তুমি যদি একে আদ্র বিশ্লেষণ করো, তখন কি উৎপন্ন হয়? আচ্ছা। আর এর বাইরে এই RMDX এর সাথে আরো অনেক কিছু দেওয়া যায়। তার মধ্যে এইটা হচ্ছে খুবই পপুলার এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে অনেক বিগত বছরগুলোতে। HCHO, তো এটাকে ১ম ধাপে বিক্রিয়া করলে পরের ধাপে গিয়ে আদ্র বিশ্লেষণ করলে তখন কি উৎপন্ন হয়? আবার ধরো এইটার মধ্যে তুমি যদি কি দিতে চাও, তুমি যদি এটার মধ্যে আবার HCHO না দিয়ে একটা R দিলা, আরেকটা হচ্ছে CHO দিলা। মানে মিথানেল না দিয়ে তুমি একটা অ্যালডিহাইড দিছো, যেখানে এই H না, এখানে হচ্ছে কি আছে CH3 হতে পারে, অন্যান্য যেকোনো কার্বন হতে পারে। এটা একটা।
অথবা তুমি আরেকটা কাজ করছো এই জায়গাটায়, সে কি কাজটা করছো? যে এইটা দিবা না, তুমি এখানে একটা কিটোন দিবা। আর সিও আর এটা দিবা আরকি। দিতেই পারো। তো তখন কি উৎপন্ন হয়? এটা একটা ভালো কোয়েরি। আর এমজিএক্স এর সাথে যখন তুমি মিথানল দিচ্ছ, তো তখন ওই জায়গায় তৈরি হয় হলো ১ ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। ১ ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। আর যখন তুমি মিথানল ব্যতীত অন্য কোনো একটা অ্যালডিহাইড দিবা, সেখানে যেকোনো CH3 দাও, CH3, CH2 দাও, যেকোনো কার্বন সংখ্যা তুমি একটা অ্যালকাইল মূলক দাও। তখন সেটা কি তৈরি হবে? তখন তৈরি হবে ২ ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে আরকি। হ্যাঁ? ২ ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আর যখন তুমি একটা কিটোন দিচ্ছ, এটা কিন্তু একটা কিটোন, তাই না? এখানে কোনো CHO মূলক কিন্তু নাই। তো তখন কি হবে সেখানে? তখন সেখানে ৩ ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে আরকি। ৩ ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে একটু ব্যাপারটা খেয়াল করে দেখো কিন্তু, হ্যাঁ? আমরা ইন শর্ট আমরা দেখলাম যে এই আরএমজিএস থেকে আসলে কি প্রশ্ন হইতে পারে, তাই না? এটা গেল কোন এই অ্যালকোহল তৈরিগুলোর মধ্য থেকে গেল। বাট এই যে এই পাশে আমরা দিয়েছিলাম পানি এবং ওএইচ এর এখান থেকে যদি এইচ এর এখানে প্লাস, এই এটার মানটা হচ্ছে মাইনাস, তাহলে এই আর এর মানটা হচ্ছে কি? মাইনাস, এর মানটা হচ্ছে প্লাস। তো এই আর এর সাথে কে যুক্ত হবে? আর এর সাথে হচ্ছে এইচ যুক্ত হবে। আর এর সাথে এইচ যুক্ত হবে। করে তাহলে কি আর এইচ মানে অ্যালকেন তৈরি করলো আরকি। তাহলে গ্রিগনার বিকারককে আদ্র বিশ্লেষণ করলে আমরা কি পাইতেছি তখন? তখন হচ্ছে অ্যালকেন পাই। যদি আমরা কার্বন ডাই অক্সাইড দেওয়ার পরে পরবর্তীতে আবার আদ্র বিশ্লেষণ করি তখন কি পাবো? সেখান থেকে আর সি ডাবল ও এইচ, তার মানে একটা এসিড পাবো। তার মানে এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে অ্যালকেন তৈরি করা যায়। এখান থেকে আবার অ্যাসিড তৈরি করা যায়। এখান থেকে আবার অ্যালকোহল তৈরি করা যায় আরকি। তবে গ্রিনার বিকারকটাকে অনেকগুলো পারপাজে আসলে ইউজ করার জায়গা এখানে কিন্তু আছে। তো এই তথ্যগুলো তুমি একটু গুছিয়ে মনে রাখবা। তাহলে তোমার যে প্রস্তুতির যে অংশটুকু রয়েছে, যেখানে গ্রিনার বিকারক একটা হট টপিক, এখান থেকে প্রশ্ন আসলে সাধারণত হইতেই পারে বা হয়। তো তুমি এই জায়গাটাকে জোরালো প্রস্তুতি একটু নিতে পারবা আরকি। আর আমরা এখানে বিক্রিয়াটার ডিটেইলস লিখি নাই। প্রোডাক্ট ডিটেইলস এ কি হচ্ছে সেটা লিখি নাই। দেন হচ্ছে এটার মেকানিজম গুলো কি হচ্ছে এটা লিখি নাই। কারণ আমরা আসলে মূল টার্গেটটা নিয়েছি হচ্ছে কোথায়? ঢাবি ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশগুলো যেটা রয়েছে এটার প্রিপারেশনটা একটু সলিড করা আরকি। আর এর বাইরে রিটেন এর জন্য তুমি যদি করতে চাও, তো তখন তোমাকে হচ্ছে কি এই জায়গাগুলোর মধ্যে একটু ডিটেইলস ধরে করতে হবে আরকি। ঠিক আছে? তাহলে আমি তোমাকে একটা বিক্রিয়া জাস্ট এই অ্যালকোহলের বিক্রিয়া যেটা এর একটু ডিটেইলস জাস্ট লিখে দিচ্ছি। যদি রিটেন এর মধ্যে আসে তো, তখন তুমি কাজে লাগবে আরকি। ধরো আমি এখানে একটা আর দিছি। আমি এখানে তোমার CH ও দিছি। এর মধ্যে আমি কি দিলাম? RMGX দিলাম। এটা R প্রাইম দিলাম। ঠিক আছে? তাহলে একটু ট্র্যাক করতে সুবিধা হবে। ১ম ধাপে কি হয়? ১ম ধাপে যেটা হয় এখানে R, তারপরে হলো কি C এর সাথে O, এখানে ছিল একটা H, এইখানে এসে যুক্ত হইলো R প্রাইমটা। ঠিক আছে? আর এই O এর সাথে যুক্ত হইলো OMGX। O এর মানটা মাইনাস, এর মানটা হচ্ছে প্লাস। এই হচ্ছে সংযোজন বিক্রিয়া হইছে। পরের ধাপে আমি যেটা তখন বললাম যেটা, পরের ধাপের মধ্যে কি আদ্র বিশ্লেষণ হয়? মানে এসিডের উপস্থিতিতে পানি দিয়ে বিক্রিয়া করলে আদ্র বিশ্লেষণ হইলো। তখন কি হইলো? তখন হচ্ছে এই যে মাইনাসের জায়গায় পানির থেকে এইচ আসবে আরকি। তখন তাহলে কি হবে? আর সি এর সাথে একটা এইচ, এই পাশে থাকলো আর প্রাইম, আর এখানে থাকলো ও এর সাথে একটা এইচ। তার মানে এটা একটা অ্যালকোহল তৈরি হলো ফাইনালি। বাট এখানে ২ টা দেখো আর মূলক আছে আরকি, তাই না? ২ টা আর থাকা মানে কি? এটা একটা ২ ডিগ্রি অ্যালকোহল। ২ ডিগ্রি একটা অ্যালকোহল কিন্তু আরকি। বোঝা গেল? তার মানে তুমি ব্যাপারটা হলো কি দেখো ১ ডিগ্রি অ্যালকোহল, ২ ডিগ্রি হলো, ৩ ডিগ্রি হলো। ৩ টার জন্যই এই একই টাইপের হচ্ছে যে মেকানিজম যেটা লিখছি এভাবেই হবে আরকি। যদি তোমার রিটেন এর মধ্যে আসে তাহলে তুমি হচ্ছে যে এরকমভাবে লিখে দিলা। আর এমসিকিউ তে আসলে তো তুমি এভাবে ট্র্যাক করে অ্যান্সার করতে পারবে আরকি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের প্রস্তুতি জোরালো হোক, ভালো হোক, তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাও। আজকের টপিকটা হচ্ছে এসিড নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তো নরমালি যোগাযোগগুলোর ক্ষেত্রে যেটা হয় যে প্রতিটা টপিক পড়ার জন্য আমাদের ৪ টা জিনিস পড়তে হয়। আমরা একটা মেথডের সাধারণত পড়ি। PPRA, আমি এভাবে আসলে বলি। আ প্রপার্টিজ, প্রিপারেশন, রিঅ্যাকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন এভাবে আসলে। তো আমাদেরকে আসলে খুব ডিটেইলস পড়তে হবে না এই ভর্তি পরীক্ষার এমসিকিউ অ্যান্ড রিটেন এর জন্য। তো আমরা যেটা করব, তো খুব বেসিক ভাবে কিছু জিনিস তথ্য আসলে জেনে নিই। তোমাদের আসলে খুব কাজে লাগবে। একটা অ্যাসিডের যে আ গঠন যেটা হয়, সেটা আমরা কার্যকরী মূলক যেটা বলি আরকি। তো সেখানে কি থাকে? COOH এভাবে থাকে। এখান থেকে একটা জিনিস তথ্য জানতে চাইতে পারে। এখানে তুমি C দাও, এখানে তুমি R দাও, তুমি এখানে H দাও, অথবা তুমি এখানে AR দাও। AR মানে কি? অ্যারাইল মূলকটা, তাই না? আর H মানে হচ্ছে হাইড্রোজেন, আর R মানে হচ্ছে অ্যালকাইল মূলক, তাই তো? ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস জানতে চাইতে পারে চাইলে যে এই কার্বন যেটা রয়েছে এসিডের মধ্যে, তো তার হাইব্রিডাইজেশন কত? এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। এই এসিডের যে OH টা আছে এখানে O এর হাইব্রিডাইজেশন কত? O এর হাইব্রিডাইজেশন কিন্তু sp3। আচ্ছা, এটা হালকা একটা তথ্য, তো এটা জেনে রাখলে যেমন তোমার ক্ষতি নেই, বাট জেনে রাখলে আবার লাভ হইলেও হইতে পারে, তাই তো? এরকম।
আচ্ছা, আগে একটা জিনিস বলে রাখি, অ্যাসিড গুলোর যেহেতু আমাদের একটু পরে তুমি দেখবা যে এখান থেকে বলে যে কোন অ্যাসিডটার সক্রিয়তা কেমন, কোনটা কম, কোনটা বেশি সেরকম। তো এটা কিন্তু নির্ভর করতেছে কার উপর জানো? যে এই যে হাইড্রোজেন যেটা আছে সেই হাইড্রোজেনটা কত দ্রুত বের হবে তার উপরে। এটা আবার কার উপরে নির্ভর করে? এটা নির্ভর করে এই যে OH যেটা আছে এই OH এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব কেমন। ঠিক আছে? তুমি যদি খেয়াল করে দেখো যদি OH এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব যদি বেশি থাকে, ইলেকট্রন ঘনত্ব ধরো যে বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। তাহলে তখন যদি OH এর ঘনত্ব ইলেকট্রন বেশি যদি হয়ে যায় তখন কিন্তু H+ দান করাটা কঠিন হয়ে যাবে আরকি, হ্যাঁ? যদি বেশি হয় তখন তাহলে অ্যাসিডটার তীব্রতা কেমন হয়ে যায় বলো তো? অ্যাসিড এর তীব্রতা কমে। অ্যাসিডের তীব্রতা কেমন থাকে? কমে। এইটা একটা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর OS এর মধ্যে যদি ইলেকট্রন ঘনত্ব কমে, ওকে কম্পারেটিভলি তুমি যদি দেখো কম থাকে, তো তখন তুমি তাকে বলতে পারো তীব্রতা আবার বাড়ছে। এই জিনিসটা একটু মাথায় রাখবে আরকি। ঠিক আছে? আচ্ছা। এবার চলো তার মানে যেহেতু টার্মটা চলেই আসলো, এসিডের তীব্রতা নিয়ে আমাদের একটা প্রশ্ন করতে পারে আরকি চাইলে। কেমন প্রশ্ন করবে? চলো তো একটু দেখে আসি আমরা। যেমন ধরো আমি তোমাকে ৩ টা এসিড দিলাম। H, C, ডাবল O, H, তাই না? ওকে। আরেকটা দিলাম হচ্ছে এখানে CH3, C, ডাবল O, H, এটা একটা অ্যাসিড দিলাম। আরেকটা তোমাকে অ্যাসিড দিলাম এরকম CH2, C, ডাবল O, H, সাথে দিলাম একটা ক্লোরিন। আচ্ছা, এবার তোমাকে বলা হলো যে কোনটা তীব্রতা কত বেশি, কোনটা তীব্রতা কম, কোনটা তীব্রতা বেশি আসলে। আমি তোমার সুবিধার জন্য নাম্বারিং করি। এটা নাম্বারিং দিলাম A, এটা দিলাম B, এটা দিলাম তুমি C। তুমি চাইলে ভিডিওটা পজ করে একটু চিন্তা করতে পারো যে কোনটা তীব্রতা আসলে বেশি আর কোনটা তীব্রতা আসলে কম। ওকে? আচ্ছা। এবার তুমি খেয়াল করে দেখো, আমাদের এর জন্য তথ্যটা যেন কি ছিল? যে OH এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি বা কোথায় কম। আচ্ছা, যেহেতু এখানে হাইড্রোজেন আছে আমাদের কাছে ১ নাম্বারের মধ্যে, তার মানে OH এর মধ্যে একটা রেগুলার একটা ইলেকট্রন ঘনত্ব আছে। যেখান থেকে সে চাইলে H+ টা দান করে দিবে। মানলাম। কিন্তু এই যে তুমি CH3 যখন যোগ করতেছো না, CH3 এর কাজ কি? এ হচ্ছে একটা ইলেকট্রন দানকারী গ্রুপ। তো ও কি করে? এইখানকার ইলেকট্রনটাকে পুশ করে এদিকে। কোন দিকে? এই OH এর দিকে পুশ করে। তো তখন কি হয়? এই OH এর মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বাড়ে। তাহলে B এর মধ্যে যদি আমরা চিন্তা করি OH এ ইলেকট্রন ঘনত্ব যদি চিন্তা করি তাহলে সেটা কি হয় আসলে? বাড়ে। ইলেকট্রন ঘনত্ব যদি বাড়ে তাহলে ডেফিনিটলি এই A এর মধ্যে কম, B এর মধ্যে বেশি। তাহলে কি বলতে পারতেছি? A is greater than B। এটা তো বলা যায় কনফার্ম করে, তাই না? আচ্ছা, সত্যি তাই। তুমি যদি আমাদের এই Ka, Pk এই ভ্যালুগুলো চিন্তা করে দেখো, তাহলে এই B অপেক্ষা এই A এর যদি তুমি তীব্রতা চিন্তা করো, মোটা দাগে হচ্ছে ১০ গুণ বেশি থাকে আরকি। 10x টাইম A এর ক্ষেত্রে বেশি থাকে। তাহলে A is greater than B। আচ্ছা, এবার তুমি যদি চিন্তা করে দেখো C নাম্বারটার ক্ষেত্রে, এবার কিন্তু দেখো CH3 সে কিন্তু একটা ইলেকট্রন দানকারী গ্রুপ। কিন্তু এখানে Cl থাকার দরুন ঘটনা কি ঘটছে? Cl এর তড়িৎদ্রাবকতা বেশি। তাহলে ও কি করবে এবার? ইলেকট্রন ঘনত্বটা নিজের দিকে টান দিবে। তাই তো? যখনই ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টান দেয়, তাহলে তখন কি হয়? OH এর মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কি হয় আসলে? কমে। তাহলে OH এ ইলেকট্রন ঘনত্ব তাহলে কি হলো তখন ভাইয়া? কমে। ইলেকট্রন ঘনত্ব কমার দরুন তাহলে এর কিন্তু তীব্রতা তখন বেশি। কার তুলনায় বেশি? B এর তুলনায় বেশি। এখন তুমি যদি এইটা তাদের এই pKa ভ্যালু বা Ka ভ্যালু এগুলো দিয়ে যদি তুলনা করে দেখো, তাহলে এর তুলনায় এর তীব্রতা কত গুণ বেশি জানো? নিয়ারলি 80 টাইমস বেশি, নিয়ারলি 80 টাইমস বেশি, হ্যাঁ? তো সেটা হচ্ছে 78, 74 এরকম হতে পারে। বাট 80 র কাছাকাছি এরকম একটা কথা বইয়ের মধ্যে বলা আছে আরকি। তাহলে তখন কি হইলো? তাহলে কোনটা বেশি তাহলে বলো তো তুমি? এবার বলো তো? তাহলে সি নাম্বারটা হবে বেশি, তারপরে A, তারপরে হলো B। এইটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার তুমি যদি ক্লোরিন আরো বাড়াও, তাহলে তীব্রতা আরো বেশি বাড়বে। রাইট? ওকে। এখান থেকে একটা কোয়েশ্চেন একটা হইতে পারে এমসিকিউ এর জন্য। আচ্ছা, এবার আমাদের কাছে পরের টার্মে আসতেছে কি? কিভাবে তুমি এসিডটা প্রিপারেশন করবা অ্যান্ড সেখান থেকে এসিডের রিঅ্যাকশন গুলো কি হবে? আমরা কিন্তু খুব ডিটেইলস যেহেতু আ পড়তে পারছি না, লাস্ট মোমেন্টে প্রিপারেশন আমরা নিচ্ছি, খুব র্যান্ডমলি পড়তেছি। তো চলো তুমি একটু দেখো। তুমি যে পড়া আছে তোমাদের মাথার মধ্যে তো অলরেডি তুমি মিলাই দেখবা আরকি। আমরা একটা দেখি একটা এসিড নিলাম CH3, CO অ্যান্ড OH। এটা হচ্ছে আমাদের কাছে একটা এসিড। অ্যান্ড এই এসিডটা আমি তৈরি করব। কিভাবে তৈরি করব? এসিড তৈরি করার ক্ষেত্রে মোটা দাগে আমরা জারণ বিজারণের যে কনসেপ্ট সেটা কিন্তু আমরা ইউজ করি। CH3, CH2, OH এর একটা অ্যালকোহল আছে। এটাকে আমরা তীব্র জারণ করি। কি জারণ করি? তীব্র জারণ করলে এটা তৈরি হয়ে গেছে। আবার এখান থেকে আমরা যদি এটার থেকে না শুরু করে স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমরা নিলাম কি? একটা অ্যালডিহাইড, ইথান অ্যালডিহাইড। এটাকে যদি আমরা মৃদু জারণ করি তো তখন কিন্তু কি হবে? এখান থেকে অ্যাসিডটা তৈরি হয়ে যাবে। এটা একটা পার্ট গেল আরকি। এর বাইরে কি অ্যাসিড তৈরি করা যায়? হ্যাঁ, যায়। কোথায় যে করা যায় বলো তো? ওই যে আমরা একটু আগে যে দেখলাম, আগের ভিডিওগুলোর মধ্যে কোনো একটা জায়গায় আমরা গ্রিগনাট বিকারক পড়ছি। তার সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করলাম, পরের ধাপে গিয়ে আদ্র বিশ্লেষণ করবা, অ্যাসিডটা তৈরি হয়ে যাবে আরকি।
ওকে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে পারো, গ্রিগনাট বিকারকের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এড করে আমি কিন্তু কার্বন সংখ্যা বাড়াই ফেললাম। তাই না? আচ্ছা। আরেকটা মজার জিনিস আছে। এখান থেকে প্রশ্ন অবশ্যই হয়। কুয়েটে এই কনসেপ্ট থেকেও প্রশ্ন হইছে। বিগত বছরগুলো এই কনসেপ্ট থেকে প্রশ্ন হইছে। সেটা কি বলতো? এস্টারকে আদ্র বিশ্লেষণ করলে এসিড পাওয়া যায়। যেমন ধরো আমরা এখানে একটা এস্টার নিলাম। এস্টার কোনটা যেন? CO তারপরে O এরকম একটা মূলক থাকে আরকি। তাকে আমরা বলতেছি এস্টার। এই এস্টারটাকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ কিভাবে করে? পানির উপস্থিতিতে যদি আদ্র বিশ্লেষণ করো, তখন কি হয়? তখন এখান থেকে ভেঙে গিয়ে এই পার্টের সাথে OH যুক্ত হয়। যুক্ত হয়ে গিয়ে সেখানে এই অ্যাসিডটা তৈরি হয়ে যায় আরকি। বোঝা গেল? তো অ্যাসিডের প্রিপারেশন আমরা মোটা থেকে বেশ কয়েকটা দেখে ফেলছি, তাই না? আচ্ছা, এবার আমাদের কাজ কি? এই অ্যাসিডটার ক্ষেত্রে রিঅ্যাকশন গুলো কি হবে? আচ্ছা, অ্যাসিডের পার্ট কোনগুলো আছে তুমি এটা খেয়াল করে দেখো আরকি। এই যে হাইড্রোজেন একটা পার্ট আছে তাই না? সে H+ দান করবে। তো এইটা আমরা কিভাবে বুঝবো? এখানে যদি আমরা নরমালি ধরো যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি বিক্রিয়া দিই, তখন তাহলে কি হইল? তখন CH3 C ডাবল ও ওই H এর জায়গায় শুধু সোডিয়াম এসে বসছে। পানিটা তো বাকিটা তো পানি তৈরি করছে এখানে। তাহলে এইটা একটা তার জন্য বিক্রিয়া আরকি। তুমি এখানে আরো ক্ষার দিয়ে বিক্রিয়া করতে পারো। তো এটা একটা পার্ট গেল। ঠিক আছে? আচ্ছা। এরপরে তুমি কি করতে পারো আবার? এখানকার এই যে OH যে পার্টটা আছে এসিডটার মধ্যে, এটাও কিন্তু বিক্রিয়া করতে পারে চাইলে। এ আবার তাহলে কিভাবে বিক্রিয়া করবে? ও বিক্রিয়া করার জন্য সে তখন চাইলে PCl3 এর সাথে বিক্রিয়া করতে পারে, PCl5 এর সাথে বিক্রিয়া করতে পারে, SOCl2 এর সাথে বিক্রিয়া করতে পারে। এরকম কিছু একটা। তার মানে ধরো যে এইটা দাও, অথবা ধরো তুমি PCl5 দিলা। দিয়ে তুমি কি করলা তখন? CH3 CO, আগে তো এই পার্টটা ছিলই, এখানে নতুন করে এসে Cl যুক্ত হবে আরকি। গেল? আচ্ছা, ওই পার্টের আমরা আরেকটা বিক্রিয়া চাইলে কিন্তু লিখতে পারি। ওই পার্টের আমরা কিন্তু আরেকটা বিক্রিয়া চাইলে লিখতে পারি আরকি। কিরকম বিক্রিয়াটা লিখতে পারি বলতে পারো? আচ্ছা, অ্যামোনিয়ার সাথে আমরা বিক্রিয়া দিতে পারি একটা। ওই পার্টে অ্যামোনিয়ার সাথে আমরা একটা বিক্রিয়া দিতে পারি। অ্যামোনিয়ার সাথে আমরা চাইলে একটা বিক্রিয়া দিতে পারি আরকি। ধরো আমরা এখানে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলাম। দিলে তখন কি হবে? ওই OH আর অ্যামোনিয়ার H মিলে পানি বের হবে আরকি। তখন তাহলে কি হবে আবারও? CH3 CO NH2, তখন অ্যামাইড তৈরি হবে। এগুলো কিন্তু এসিডের জাতক তৈরি করতেছি আমরা আরকি। বোঝা গেল ব্যাপারটা? ওকে। আচ্ছা। এবার আমরা যদি এই অ্যাসিডের সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া দিতাম, আমরা যদি এই অ্যাসিডটার সাথে যদি আমরা অ্যালকোহলের বিক্রিয়া দিতাম, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু ওই যে ভেঙে এই দিকগুলোতে লিখতেছি একটু সুবিধার জন্য, ঠিক আছে? ওকে। যদি আমরা এই অ্যাসিডের সাথে একটা অ্যালকোহলের বিক্রিয়া দিই, অ্যালকোহলের মধ্যে H আছে আর এই যে ROH, আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক নিছি এখানে আমরা। তাহলে এইখানকার H আর ওখানকার OH মিলে তখন কি তৈরি হবে? পানি বের হয়ে গেল আরকি। তাহলে তখন কি করলো? CH3 COOR, এই যে আবার একটা এস্টার তৈরি করলো আরকি। তাহলে অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার তৈরি করে, আর এস্টারকে বিপরীতভাবে আমরা অ্যাসিড তৈরি করতে পারবো। এটা একটা পার্ট গেল। আচ্ছা, তাহলে এই অ্যাসিডের আরো কি কোনো পার্ট আছে? হ্যাঁ, পার্ট আছে। কি, কি পার্ট আছে? এই যে দেখো তুমি ভালো করে, এই যে COOH, ও ইটসেলফ একটা বড় একটা পার্ট, তাই না? তাহলে ওইখান থেকে আমরা চাইলে বিক্রিয়া করাতে পারি। ওখানে বিক্রিয়া করতে পারি। ওই বিক্রিয়া করলে তাহলে কি তৈরি হবে তখন? এখানকার মধ্যে আমরা ধরো সবচেয়ে পরিচিত আমাদের যেটা আছে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। কি এইটা? সোডা লাইম না? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কুইক লাইম যেটা। তো সোডা লাইমের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় এখান থেকে? COOH বের হয়ে যাবে। সেখান থেকে আবার CH3 এর সাথে একটা H, মানে মিথেন তৈরি হবে, মানে অ্যালকেন তৈরি হবে, তাই না? এই বিক্রিয়ার নাম কি বলে জানো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। গেল। আচ্ছা, লাস্ট পার্ট, এটা বাকি আছে কোনটা? এখান থেকে বিক্রি কি করা যায় কিনা? হ্যাঁ, যায়। কিভাবে বিক্রিয়া করা যায়? তুমি এখানে ব্রোমিনের সাথে বিক্রিয়া দাও। হ্যাঁ, ফসফরাসের উপস্থিতিতে তুমি যদি বিক্রিয়া দাও আরকি, B4 যেটা। ওকে। তখন এখান থেকে বিক্রিয়া হয়ে এখান থেকে হাইড্রোজেন গুলো ব্রোমিনের সাহায্যে সরে যায়। তাহলে হাইড্রোজেন ওখান থেকে সরিয়ে দিলাম। ধরো যে আমরা আস্তে একটা করে হাইড্রোজেন সরে যাবে, গিয়ে COOH এটা তৈরি করবে আরকি। ঠিক আছে? এই যে রিঅ্যাকশনটা করলাম না, এই বিক্রিয়াটার নাম বলা হয় HVZ রিঅ্যাকশন। হেল, ভোলহার্ড, জিরানাস্কি রিঅ্যাকশন বলে আরকি। ৩ জন সায়েন্টিস্ট মিলে এই রিঅ্যাকশনটা তারা করছে। তাহলে এসিডের সবগুলো পার্টের বিক্রিয়া কলামগুলো আমাদের শেষ। বোঝা গেল এবার? আচ্ছা, তাহলে এবার একটা পার্টের মধ্যে আমরা আসি। এসিডের তো সব কাজ শেষ করে ফেললাম। এবার হচ্ছে এসিডটা তুমি যদি তোমাকে বলে এসিড কিভাবে শনাক্ত করা যায় আরকি। যদিও পার্টটা সহজ, তাই না? এই যে HCOH, তাই তো? আচ্ছা, এটা একটা এসিড নিলাম, আরেকটা এসিড নিলাম, ধরো যে এরকম। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই এসিডটার মধ্যে কি আছে? এই যে এসিড মূলক আছে, তাই না? এই যে একটা এসিড মূলক আছে, এসিড মূলক আছে। আচ্ছা, আবার দেখো এইখানকার মধ্যে এই যে একটা এসিড মূলক আছে, তাই তো? এই এসিডগুলোর মূলকটা তুমি কিভাবে শনাক্ত করবা? এগুলোর মধ্যে তুমি সিম্পলি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দাও।
সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দাও। এখানে ধরো তুমি যে সেম জিনিস দিলা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিলা। দিলে তখন কি উৎপন্ন হবে? এখানের সাথে ওই এসের ACOO এটা তৈরি হলো, পাশাপাশি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, প্লাস পানি তৈরি করবে আরকি, তাই তো? এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা আছে, এখানে তৈরি হবে কি COO। আর কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে প্লাস পানি তৈরি হবে। সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যদি তুমি চুনের পানির মধ্যে দাও, আর চুনের পানি যদি ঘোলা হয়ে যায়, সেখান থেকে তুমি চাইলে কি করতে পারবে বলো? এসিডটা শনাক্ত করতে পারলে আরকি। এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? যদি সবগুলো এসিডের মধ্যে না, শুধুমাত্র এই মিথানোয়িক এসিডের মধ্যে কিন্তু এই একটা পার্ট খেয়াল করে দেখছো? এই পার্টটা কিন্তু আবার অ্যালডিহাইডের মতো। তাহলে অ্যালডিহাইড যেভাবে শনাক্ত করি আমরা ফেলিং দ্রবণের সাহায্যে টলেন বিকারক ইউজ করে যখন শনাক্ত করি, তাহলে তুমি চাইলে এখানকেও টলেন বিকারক ইউজ করে, তুমি চাইলে টলেন বিকারক বা টলেন রিএজেন্ট তুমি চাইলে ইউজ করে তুমি কি করতে পারবা এখানে? এটা শনাক্ত করতে পারবা আরকি। বোঝা গেল? তার মানে শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডটাই এটা করা যায়। কারণ মিথানোয়িক অ্যাসিডের মধ্যে মিথানলের মধ্যে পার্ট আছে। মানে অ্যালডিহাইডের পার্টটুকু আছে, HCHO আছে। বাট অন্যগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে কিন্তু নাই। এখানে কিন্তু সেই পার্টটা নাই। বোঝা গেল ব্যাপারটা? সো আমরা মোটা থেকে কি করছি? আমরা আসলে অ্যাসিডের ক্ষেত্রে কিভাবে প্রস্তুত করতে হয় অ্যাসিডটা সেটা দেখছি, বিক্রিয়া কি করে এগুলো দেখছি। পাশাপাশি আমরা আবার কি দেখছি বলতো? ওই অ্যাসিডটার কিছু বেসিক প্রপার্টিজ যেগুলো রয়েছে। বেসিক প্রপার্টিজ মানে যে এটার কার্বনের হাইব্রিডাইজেশন কত, অক্সিজেন হাইব্রিডাইজেশন কত, ওটার স্ট্রেংথ কি হবে, তীব্রতাগুলো কেমনে ডিসাইড করা যায়, এগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করছি আরকি। আর এই জৈব রসায়নের এখান থেকে আমি দেখছি কয়েকটা প্রশ্ন হয় যে কার্বন সংখ্যা বাড়ানো, কার্বন সংখ্যা কমানো নিয়ে আরকি। কার্বন সংখ্যা বাড়ায় কোন বিক্রিয়াগুলোর মাধ্যমে, কার্বন সংখ্যা কমায় কোন বিক্রিয়াগুলোর মাধ্যমে, সব লিখে রাখছি। তুমি একটু দেখো। ধরো ১ নাম্বার যদি তোমাকে বলা হয় কার্বন সংখ্যা বাড়ানোর জন্য। তুমি যদি RMGX এর সাথে কার্বন ডাই অক্সাইড দাও তাহলে একটা নাম্বার বাড়বে। তুমি যদি RMGX এর সাথে কি দাও? অ্যালডিহাইড দাও। তুমি যদি RMGX এর সাথে অ্যালডিহাইড দাও তাহলে সেক্ষেত্রেও কার্বন সংখ্যা বাড়বে আরকি। ১ নাম্বার দিলে কি তৈরি হবে? ১ নাম্বার দিলে সেখানে অ্যাসিড তৈরি করবে, মানে কার্বন ডাই অক্সাইড দিলে। ২ নাম্বারটা দিলে সেখানে কি তৈরি করবে? সেখানে অ্যালকোহল তৈরি করবে আরকি। ঠিক আছে? এটা গেল এই RMGX এর ক্ষেত্রে বিক্রিয়া করার ক্ষেত্রে ব্যাপার-স্যাপারটা আরকি। আরেকটা কি বললাম? অ্যালডোল রিঅ্যাকশন বিক্রিয়া তুমি যদি দাও, যেটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিক্রিয়াটা দেয়, তখন কার্বন সংখ্যাটা আবার দ্বিগুণ হয়ে যাবে আরকি কিন্তু। ঠিক আছে? তো তখন এখান থেকে তুমি একটা অ্যালডোল প্রোডাক্ট পাবা। তুমি তখন অ্যালডোল প্রোডাক্ট পাবা। KCN দিয়ে তুমি যদি বিক্রিয়া করো কারো সাথে বলতে কি ধরো RX এর সাথে বিক্রিয়া করছো অ্যালকাইল হ্যালাইডের সাথে, তখন CN টা এসে যুক্ত হবে, আর CN তখন তৈরি হবে। তো তখন তার মানে কি একটা কার্বন এখানে বাড়লো। সেখান থেকে পরবর্তীতে আবার অন্য কিছু তৈরি করা যায়। তাহলে এই হলো ব্যাপার-স্যাপারটা আরকি। যে এদের মাধ্যমে তুমি চাইলে কার্বন সংখ্যা বাড়াইতে পারো। এবার আসো তুমি কার্বন সংখ্যা কমাইতে পারো কাদের মাধ্যমে? যেমন ধরো সোডা লাইম বিক্রিয়ার সাহায্যে কার্বন সংখ্যা কমানো যায়। সোডা লাইম কোনটা যেন বলো তো ভাইয়া? ওই যে ছোটবেলায় পড়ছো না? CH3 COO Na, এর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও আর তার সাথে যদি ক্যালসিয়াম অক্সাইড যদি থাকে, তখন কি উৎপন্ন হয় এখান থেকে? CH4 মিথেন তৈরি হইল। তাহলে খেয়াল করে দেখছো এখানে ছিল ২টা কার্বন, এখন তুমি পাইলে কয়টা? একটা কার্বন। এর আগে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ছিল না? তো ওটা হচ্ছে সোডা লাইম বিক্রিয়াও বলে। তো এখান থেকে কার্বন সংখ্যা কমানো যায়। আবার ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমেও কি করা যেতে পারে? ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কমানো যায় আরকি। এটা অলরেডি আলোচনা করছি এই যে সাস্ট ভর্তি পরীক্ষার যে জন্য যে একটা ভিডিও বানাইছিলাম সেখানে। তো তুমি চাইলে ওইখান থেকে একটু কষ্ট করে এটা দেখে নিতে পারো। অনেক ডিটেইলস আলোচনা করছে এই ওজোনোলাইসিসের পার্টটা। তাহলে তোমাদের সুবিধা হইলো। সময় থাকলে দেখো আরকি। সময় না থাকলে দরকার নেই। হফম্যান ডিগ্রেডেশন মানে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার সাহায্যে কি করা যায়? এই কার্বন সংখ্যা কমানো যায়। যেমন এই বিক্রিয়াটা আমি লিখবো। যেমন ধরো এইটা আমাদের কাছে হচ্ছে অ্যামাইড। তার সাথে দিলাম হচ্ছে ব্রোমিন, তার সাথে দিলাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয় জানো? এই CO মূলকটা কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যায়। তাহলে কি থাকে? আর NH2 থাকে, এইটা তৈরি হয়ে যায়। আর সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়, আর হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি হয় আরকি, সাথে পানি তৈরি হয়। তাহলে কি হলো দেখো তো? কার্বন সংখ্যা কমছে না? হ্যাঁ, তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার সাহায্যেও কার্বন সংখ্যা কমানো যায়। তাহলে তোমাকে প্রশ্ন হইতে পারে, নিচের কোনটি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আর নিচের কোনটি দিয়ে আবার কার্বন সংখ্যা কমানো যায় আরকি। বুঝলাম ব্যাপারটা? মূলের হিসাবে ম্যাথগুলো আমরা ধরো যে সকলে পারি, বাট ঝামেলাটা হয় কি হ্যান্ড ক্যালকুলেশনের জায়গায়। তো তুমি চাইলে হ্যান্ড ক্যালকুলেশনের যে ভিডিওটা রয়েছে সেটা দেখে ফেলতে পারো। তবে আসো একটু বেসিক তথ্য যে মোলের যে ফর্মুলাটা আছে মোল নির্ণয়ের জন্য, তুমি চাইলে ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার মাস, আবার তুমি দেখা যায় যে আয়তন ডিভাইডেড বাই হচ্ছে 22.4
হ্যাঁ? তুমি চাইলে এখান থেকে করে ফেলতে পারো। সেখানে হচ্ছে এসটিপি তে বি কেয়ারফুল এই যে মানটা আমরা দিয়েছি সেটা হচ্ছে কিসে? এসটিপি তে কিন্তু আরকি। আবার ধরো তুমি চাইলে কিসে করতে পারবা? তুমি ধরো যে n মানে হচ্ছে যদি কোনো অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা বের করতে চাও, দেন তুমি ডিভাইড করলা কি দিয়ে এটা বলো তো? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আরকি। সো এটাই হলো মোটা দাগে আমাদের কাছে যে ফর্মুলা যেটা দিয়ে আমরা কাজ করতে চাই বা কাজ করে থাকি সেটা হচ্ছে এখানে। আমি একটা সিম্পল একটা ম্যাথ নিয়ে তোমাকে দেখাচ্ছি। তুমি যেটা সবটা এটার মাধ্যমে করে ফেলতে পারো, তাই না? যেমন ধরো এখানে তোমাকে বলছে একটা প্রশ্নের মধ্যে যে 0.51 গ্রাম NH3 আছে। তো সেখানে একটা কোয়েশ্চেন করছে যে কতটা নাইট্রোজেন পরমাণু আছে? এইখানের মধ্যে দেখো কতটা হাইড্রোজেন পরমাণু আছে। এটা বলছে একটা। ২ নম্বরে বলছে গিয়ে কত লিটার এখানে অ্যামোনিয়া আছে। আবার এখানে বলছে যে কতটি এইটা ২ নম্বরে বলছে হচ্ছে এটা। হ্যাঁ? আর ৩ নম্বরে বলছে হচ্ছে এটা যে কতটি অ্যামোনিয়া অণু আছে আরকি। তুমি কিভাবে বের করতে পারো? এগুলো কিন্তু সিম্পল, তাই না? আচ্ছা, মেইন ঝামেলাগুলো লাগে কোথায়? হ্যান্ড ক্যালকুলেশনের মধ্যে। যেমন ধরো তুমি একটা কাজ করলে যে 0.51 তাই তো? আমরা এই ফর্মুলা অনুযায়ী কিন্তু কাজ করতেছি। এই যে এই ফর্মুলা অনুযায়ী কিন্তু কাজ করতেছি আগে। আগে এটাকে আমরা মোলে কনভার্ট করে নিই। মোলে কনভার্ট করে নিলাম। মোলে কনভার্ট করে কি করতে হবে? এর আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। অ্যামোনিয়ার আণবিক ভর কত বলো তো? ১৭ কিন্তু। তাহলে দিলাম হচ্ছে ১৭। এর সাথে কি করতে হবে? আমাদের অ্যাভোগাড্রো নাম্বারটা গুণ করতে হবে। অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। এবার চলো তাহলে হিসাব নিকাশ করি। এইটা যদি আমরা তুলে দেই তাহলে এখানে কত আসতেছে? নিচে আসতেছে ১০০। আর এইটা দিয়ে যদি করে দেই তাহলে কত আসতেছে? 3 থাকতেছে। তাই না ব্যাপারটা? ওকে। তাহলে কি হইলো? ৩, ৬, ১৮ আর গেল কত? 0 তারপরে হলো ৩ দুগুণে ৬, তাই তো? আচ্ছা। এরপরে তুমি কি করবা? 10 টু দি পাওয়ার 23 ছিল। আর এখানে ছিল হচ্ছে ২ টা শূন্য। তাই তো? এটা যদি উপরে চলে যায় তাহলে 10 টু দি পাওয়ার 21। তাহলে মোটা দাগে আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা আরকি। তাই তো? তো তুমি একটু খেয়াল করে দেখো আমরা কিভাবে কাজটা করছি। খুবই সিম্পল কিন্তু, তাই না? তো মাথায় রাখবা এখানে যে নাম্বারগুলো দিবে, তো সেই নাম্বারগুলো থেকে কিন্তু আমরা কি করতে পারবো? ক্যালকুলেট করতে পারবো। তবে আমরা এখানে যা করলাম, এখানে কি পাইছি আসলে মূলত? এখানে যেটা পাইছি, অণুর সংখ্যা যেটা পাইলাম সেটা কার জন্য পাইছি? সেটা পাইছি হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে যে অণুর সংখ্যাটা আছে সেটা পাইছি। অর্থাৎ আমাদের ৩ নম্বর প্রশ্নের যে উত্তর দরকার ছিল এটা ধরো যে বের হয়ে গেছে এখানে অলরেডি 18.06 ইনটু 10 টু দি পাওয়ার 21। বাট আমার কাছে কোয়েশ্চেনটা ছিল কি? আমার কাছে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে তোমার কতটা হাইড্রোজেন পরমাণু এখানে আছে। তো তুমি খেয়াল করে দেখো অ্যামোনিয়ার মধ্যে আছে কয়টা? ৩ টা। তাহলে এইখানে তুমি যদি একে ৩ দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু সব কাজগুলো হয়ে যায়। তাহলে এই যে 18.06 ইনটু তাহলে ৩ যেহেতু হাইড্রোজেন পরমাণু আছে ৩ টা এখানে, ওকে? ইনটু 10 টু দি পাওয়ার 21। এখন তুমি জাস্ট কি করবা? ক্যালকুলেশনটা করে দিবা এখান থেকে আরকি। তো ৩, ৬, ১৮ তাহলে দশমিকের পরে গেল ধরো যে ১৮ গেল। আর তুমি চাইলে মনে করতে পারছ মানে ৩ ১৮ গুণ করলে কত হয়? হয়তোবা তুমি জানো না বাট ৩ ২০ এ গুণ করলে কত হয়? ৬০ হয়। আর ৩ দুগুণে ৬ ধরো ৬ বিয়োগ করে দিয়েছিল। তাহলে কত হবে তাহলে বলো তো? ৫৪। ৫৪.১৮ ইনটু 10 টু দি পাওয়ার 21। সো এতটি আমাদের কাছে আছে হচ্ছে হাইড্রোজেন। সো এতটি আমাদের কাছে আছে হচ্ছে কি? এতটি আমাদের কাছে আছে হচ্ছে হাইড্রোজেন পরমাণু আছে। সো আই গেস ব্যাপারটা ক্লিয়ার তোমার কাছে যে তুমি কিভাবে আসলে সব কাজগুলো করবা। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা। এরপরে গেল তাহলে তুমি কোথায় যাবা? এই যে ২ নাম্বারটার মধ্যে। যে অ্যামোনিয়ার আয়তন বের করতে বলছে। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে আগে মোল সংখ্যাটা বের করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কি করবা? 0.51 ডিভাইড বাই হচ্ছে 7, ঠিক আছে? আর এটাকে গুণ করবা কত দিয়ে? 22.৪ দিয়ে গুণ করবা আরকি। তাহলে এক্ষেত্রে আমরা আবারও কাজ করব। এটা তুলে দিব। দিয়ে তাহলে নিচে কত নিয়ে আসলাম? 100 নিয়ে আসছি। আর এটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে কত থাকবে? ৩ থাকলো আরকি। তাই তো? আচ্ছা। তাহলে তুমি যে কাজটা করবা এবার যে 3 ইনটু 22.৪ ইনটু 10 টু দি পাওয়ার -2 এত আসলে লিটার আসলো অ্যান্সারটা আরকি। তাই না ব্যাপারটা? তাহলে এইটা দিয়ে তুমি যদি গুণ করতে যাও তাহলে ব্যাপারটা কি হবে আরকি? আচ্ছা। এবার ৩ ৪ 12 কিন্তু এখানে, তাই না? তাহলে ধরো যে এটা তাহলে 7, 6 এটা হলো তোমার 2। এখন ভাবতেছো হয়তোবা যে কিভাবে ঘটনাটা কি ঘটলো, তাই না? আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো আগে ভালো করে যে ৩ দুগুণে ৬ এরকম ৬৬ আসবে, তাই তো? আচ্ছা, ৩ ৪ 12 যখন করতে গেছি তখন হাতে ১ আছে। নরমাল হিসাব নিকাশ I গেস তুমি এটা বুঝতে পারছো। তো এটা দিয়ে আসলে তুমি করে ফেলতে পারবা। তো এত লিটার আসলো এটার ক্ষেত্রে। তো আমরা যেটা করতাম খুবই সিম্পল হিসাব নিকাশ বাট আমাদের একটু হ্যান্ড ক্যালকুলেশনে একটু সিদ্ধহস্ত হইতে হবে।
তাহলে আমরা পারবো। তবে একটা জিনিস মাথায় রাখার মতো বিষয়, এখানে যে নাম্বারগুলো যে সকল নাম্বার দিবে এটা কিন্তু আমাদের কাছে ক্যালকুলেশন করার মতো নাম্বার দিবে আরকি। এটাতে একটু কেয়ারফুল থাকতে হবে। এবার আসো ঘনমাত্রার মধ্যে। ঘনমাত্রার মধ্যে যখন আমরা কাজ করতে চাই, তখন আমাদেরকে পার্সেন্টেজ নিয়ে কাজ করতে বলে, তখন আমাদেরকে মোলারিটি নিয়ে কাজ করতে বলে, তখন আমাদেরকে পিপিএম নিয়ে কাজ করতে বলে, আবার তখন আমাদেরকে নরমালিটি নিয়ে কাজ করতে বলে। তো এই সকল কাজ আমাদেরকে আসলে মূলত করতে বলে। তো আমরা আসলে সবকিছুর কনভার্সন দেখব। তো তুমি খেয়াল করে দেখো এখানে অলরেডি বলে দেওয়া আছে 1.06% সোডিয়াম কার্বনেট আছে। তো এটাকে ধরো আমরা প্রথম কেজে কনভার্ট করব মোলারিটিতে আরকি। কনভার্ট করব কোথায়? মোলারিটিতে। আগে একটু বলে রাখি যে আমরা কিন্তু আগের থেকে জানি একটা জিনিস কি বলতো? W ইনটু 1000 ডিভাইডেড বাই M ইনটু V। এটা করলে আমরা কি পাই? C পাই। একটা জিনিস মাথায় রাখবা যে এই ফর্মুলা দিয়েও কিন্তু ম্যাথ আসতে পারে। ধরো যে তোমাকে গ্রাম অ্যামাউন্ট দিয়ে দিল, আয়তন দিয়ে দিল, জাস্ট নরমাল ক্যালকুলেশন করে তুমি C বের করবে। এটা হতে পারে। এবার সেখান থেকে মোলারিটিতে কনভার্ট করব, তাই না? আচ্ছা, এই পার্সেন্টেজ থেকে মোলারিটিতে কনভার্ট করার ব্যাপারটা আসলে কোথায়? ধরো তুমি সি কনসেন্ট্রেশন আমরা নিলাম, তারপরে কি ছিল 10x ডিভাইডেড বাই ধরো যে এম। আমরা এটা ধরো যে একটা শর্টকাট ফর্মুলা ইউজ করে করে ফেলতেছি আর কি। অথবা তুমি চাইলে হচ্ছে যে উপরে যে ফর্মুলাটা আছে এটাতে ইউজ করতে পারো। যেমন ধরো সি ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি। তাহলে তুমি এখানে একটা কাজ করলা, ডাব্লিউ বাই ভিটাকে আলাদা করে দিলা, দেন তুমি এখান থেকে 1000 ডিভাইডেড বাই তুমি এম করে ফেললা আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে বলে রাখা ভালো। এই যে পার্সেন্টেজটা দেওয়া থাকে না, এই পার্সেন্টেজটা এটা আসলে ডাব্লিউ বাই ডাব্লিউ হয়, ডাব্লিউ বাই ভি হয়, ভি বাই ভি হয়। আর যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে ইন জেনারেল এটা হচ্ছে ডাব্লিউ বাই ভি। ওকে, তাহলে ডাব্লিউ বাই ভি এর মান আমাদের কাছে কত বলছে এখানে? 1.06 ডিভাইডেড বাই এখানে বলছে কত? আচ্ছা, এই অ্যানোটেশনটা একটু অফ করে নিই, এটা একটু ডিস্টার্ব করতেছে, তাই না? আচ্ছা, এটা অফ। ওকে, এবার যেটা কাজটা করলাম যে এটা করছি। এবার আমাদের কাছে আছে কত? 1000 ডিভাইড বাই এম। এম কত? 106। তুমি কিছু, কিছু মান আসলে একটু মুখস্থই রাখবা। যে কোনটার ক্ষেত্রে আণবিক ভর কত? যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 98, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ক্ষেত্রে 84, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 40, এগুলো একটু মুখস্থ রাখবা। ওকে। এবার তুমি যদি কাজ করতে আসো তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো কি হলো? আমরা এই 100 র এইগুলা দিয়ে গুণ করে দিই এখানে। তাহলে কত আসবে এটা? 106 ডিভাইড বাই রাখলাম 100 ইনটু উপরে থাকলো তাহলে কত 10, এখানে থাকলো 106। এই যে এটা কেটে দিতে পারলাম। তাহলে কত আসলো আমাদের কাছে? আসলো হলো 0.1 আসতেছে, তাই না? কেন 0.1? এই শূন্য শূন্য কেটে দিলা তাহলে 0.1 আসতেছে। এত মোলার। বুঝতে পারছি ব্যাপারটা? সো এভাবে আসলে অ্যান্সারটা দাঁড় করাতে পারলাম। এটা মোলারিটি দিয়ে প্রকাশ করলে 0.1 আসবে আর কি। কত আসবে? 0.1 মোলার আসবে আর কি। ওকে, বা ডেসিমোলার বলে কিন্তু এটাকে। এখন তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি ওই শর্টকাট যেটা আছে ওইটা দিয়েই করবো আর কি, এত বড় বুঝে বুঝে আমার ঝামেলা, তাই না? অনেকে আছে একটু বুঝে বুঝে করতে আবার একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই তাহলে এই ক্ষেত্রে যদি হয় এই এক্স কিন্তু হচ্ছে পার্সেন্টেজের সাথে যে সংখ্যাটা আছে এইটা, এই পার্সেন্টেজটা এখানে আসবে না। তাহলে 10 ইন্টু 0.106, ওকে, ডিভাইডেড বাই আমাদের কাছে আসলো কত? এম। এম কত? 106। এক্ষেত্রে তুমি আবার কি করতে পারবে? এক্ষেত্রে ধরো যে তুমি 10 দিয়ে গুণ করলা তাহলে কত আসলো? 10.6, আবার নিচে আসলো কত? 106। তাহলে তুমি যদি মনে করো যে কাটাকাটি করতে পারতেছি না, এটাকে নিচে নামায় দাও আরকি 10। তারপর তুমি তাহলে কি করতে পারবা? 1/10। 1/10 মানে 0.1। এখন তোমার যেটা করতে সুবিধা হয় বলে তুমি মনে করতেছো তুমি সেটা করো। দুটার ক্ষেত্রে কিন্তু কোনোটাই আসলে প্রবলেম না, কোনোটাই কিন্তু আসলে ঝামেলার না। বাট দুটার মধ্যে তুমি আসলে আগাইতে পারো আরকি, এরকম। বাট এই কনভার্সনটা আসলে আসতে পারে। তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে গেল। এরপরের পার্টের মধ্যে আমরা আসি। ধরো যে মোলারিটি বলেনি, আমাদেরকে বলছে এবার পিপিএম এ কনভার্ট করতে বলছে। পিপিএম এ কনভার্ট করতে বলছে। পিপিএম এ কিভাবে বের করে? ধরো তুমি কনসেন্ট্রেশন বের করবা, তখন পিপিএম বের করার উপায় হচ্ছে এরকম টাইপের যে তুমি ধরো এস, এস মানে ধরো যে মোলারিটিতে যেটা হয় না, ধরে নিলাম আমরা এটাকে এস দিয়ে নাম দিলাম আরকি। তাহলে এস, এস ইনটু এম, এম মানে হচ্ছে আণবিক ভর ইনটু 10^3। এটা করে তুমি পিপিএম এ যেতে পারবা। এটা করলে তুমি পিপিএম ইউনিটে যেতে পারবা। এখন এস এর মান কত এটার জন্য? এস এর মান হচ্ছে 0.1। এম এর মান কত? এম এর মান হচ্ছে 106 ইন্টু 10^3। এবার যদি তুমি গুণ করে দেখো তাহলে কত আসবে ব্যাপারটা? ব্যাপারটা আসবে হলো 106 ইন্টু 10^2, অর্থাৎ 10600 এত আসবে হচ্ছে পিপিএম এ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তুমি চাইলে এভাবেও আসলে আগাতে পারতেছো আর কি।
হ্যাঁ? তাহলে ফর্মুলা মনে থাকবে S ইনটু M ইনটু 10 টু দি পাওয়ার 3। আবার যদি ধরো তোমাকে বলছে এবার না তুমি নরমালিটিতে প্রকাশ করো। নরমালিটিতে প্রকাশ করো। নরমালিটিতে আবার কিভাবে প্রকাশ করে বলো তো? আচ্ছা, নরমালিটিতে প্রকাশ করার জন্য ফর্মুলা হচ্ছে N হচ্ছে নরমালিটি, আর S হলো মোলারিটি, আর E হলো তুল্য সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটু ভিন্ন কালি এখানে ইউজ করি যে N কত? N, S এর মান আমরা জানি, S এর মান হলো 0.1, E এর মান কত? এইখানে এই যে সোডিয়াম কার্বনেট তুমি যদি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুলনা করতে, যেহেতু ক্ষারীয় তুমি ওর সাথে তুলনা করতেছো, তাহলে ওইটা আসলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সমতুল্য পরিমাণে আর কি। তার মানে 2টা OH যে ছাড়ে এটার সাথে সমতুল্য, অর্থাৎ এর তুল্য সংখ্যা কত আসলে 2। তাহলে তুমি এসে 2 দিয়ে গুণ করবা, তাহলে নরমালিটি কত আসবে 0.2 নরমাল একটা দ্রবণ আর কি। বুঝতে পারছি? এই হলো ব্যাপার স্যাপারগুলা। তাহলে তুমি উল্টাটাও করতে পারবা, যেহেতু তোমার কাছে ফর্মুলাগুলো এখন জানা আছে। যদি তোমাকে নরমালিটি থেকে তোমাকে এই এস বের করতে বলে তাহলে বের করতে পারবা। আবার তোমাকে যদি পিপিএম দেওয়া থাকে সেখান থেকে যদি এস বের করতে বলে সেটা করতে পারবা। তো তুমি অনেকগুলো দিকে আসলে যাইতে পারবা। সো মোটা দাগে যদি তোমাকে একটু বলি যে তুমি পরিমাণগত রসায়নের শুরুর যে পার্টটা আছে সেখান থেকে তুমি এই কাজগুলো করতে পারবা, মোলের হিসাব নিকাশগুলো করতে পারবা, এন্ড ঘনমাত্রাগুলো নির্ণয় করতে পারবা আর কি। এই টপিকটা অনেক সহজ, বাট টপিকটা আসলে ভুল করার মতো। হ্যাঁ, আচ্ছা। তো এই জায়গা থেকে যেটা হয় তোমরা নর্মালি সেটা জানো যে একক বন্ধন থাকলে সিগমা বন্ধন বলে, আর যদি আমরা দুইটা থাকে তখন একটা সিগমা দুইটা পাই বলে, আর যদি তিনটা থাকে তখন একটা সিগমা দুইটাকে পাই বলে আর কি। আমরা আসলে ক্যালকুলেশন গুলো করি। ক্যালকুলেশন করার আগে আমরা একদম নিচ থেকে শুরু করি। তো 4 নাম্বার যে যোগটা দিছে POCl3, এর নাম বলে ফসফরাস অক্সিক্লোরাইড। আমাকে বলছে কি সিগমা অনুপাত পাই বের করতে। তাহলে আমি আগে কি করব, এর গঠনটা সুন্দর করে ড্র করে নেব। হ্যাঁ, গঠন ড্র করতে যেন আমরা ভুল না করি। তাহলে এখানে সিগমা কয়টা? একটা, দুইটা, তিনটা, এই যে একটা, চারটা। তাহলে চারটা সিগমা, পাই কয়টা আছে আমার কাছে? একটা আছে। তাহলে 4:1। একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যখন অপশন খেয়াল করবে না তখন তোমার অপশনের মধ্যে 4:1 ও থাকবে এন্ড 1:4 ও থাকবে আর কি। ঢাবির পরীক্ষার জন্য এইটা একটা খুবই মারাত্মক ব্যাপার। হ্যাঁ, যেহেতু দুইটা একদম সেম অপশন থাকে, তো তখন আমরা দেখার ভুলের কারণে একটা ভুল করে ফেলি। সো এই জায়গায় যেন তুমি একটু সতর্ক থাকো। হ্যাঁ, এই জন্য ভুলটা তোমার যেন না হয়। এবার হলো 3 নাম্বারটা। এই জায়গাগুলোতে ভুল করার চান্স কিন্তু অনেক বেশি থাকে। কারণ কি? কারণ তোমার হচ্ছে যে এখানে একটা, একটা করে হাত কাউন্ট করতে হবে। তো কাউন্ট করতে গিয়ে কোনোভাবে ভুল হয়ে যেতে পারে আরকি। এজন্য তুমি সুন্দর করে আগে ড্র করে নিবা। কার্বন কয়টা আছে? ১, এই যে ২, এই যে ৩, এই যে ৪, ৪ টা কার্বন দিয়ে নিছো। তারপরে তুমি ওর গঠনটা সুন্দর করে গঠনগুলো ড্র করে নিবা। কোনটা আসলে বাদ দিবা না। তারপরে হলো এখানে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন আছে ২ টা। না হয় তুমি হাইড্রোজেন দিলা না, সমস্যা নেই। তুমি এরকম করে লিখলা। দেওয়ার পরে তোমার এই হাত খালি আছে এরকম। এবার তুমি ক্যালকুলেট করতে চাও। তো আমি যে কাজটা করি ক্যালকুলেট করার সময় সেটা হলো যে দাগ দিয়ে, দিয়ে ক্যালকুলেশন করি। তুমি এভাবেই করতে পারলে ভালো। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তাহলে আমার কাছে সিগমা আছে কয়টা? ১২ টা। পাই আছে কয়টা? এই যে ১ টা, এই যে ১ টা, ২ টা। তাহলে পাই আছে আমার কাছে হলো ২ টা। তাহলে যদি আমাকে সিগমা অনুপাত পাই বের করতে বলে, তাহলে ১২:২ অর্থাৎ ৬:১। এই জিনিসটার দিকে একটু নজর রাখতে হবে আরকি। হ্যাঁ? আচ্ছা। এবার যদি আমরা ২ নাম্বারটা নিয়ে কাজ করি, তখন তুমি কি করবে আবারও? আমি হচ্ছে ওই যে মানে গঠনটা ড্র করে নিয়ে হিসাব করি। আমি চাই যে এই জায়গায় যদি আমি মার্ক পাবোই পাবো, তো আমার হারানোর তো দরকার নেই, তাই না? আচ্ছা। তাহলে কার্বন আছে কয়টা এখানে? ৪ টা কার্বন আছে। ৪ টা কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আছে এখানে, এখানে আছে ডাবল বন্ড। আর একটা হাত খালি, এটা একটা দিলাম। এইটার ক্ষেত্রে দেখো একটা হাত খালি, এখানে একটা হাইড্রোজেন বসছে। এখানে ২ টা হাত খালি দিলাম। এবার ওই যে আগের মতো আমি চাই যে কেটে, কেটে দিয়ে হিসাবটা করব। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে সিগমা হলো কয়টা? ৭ টা। এবার আসো পাই এর হিসাবে আরকি। তাহলে এই যে ১ টা পাই, ২ টা পাই, এই যে ৩ টা পাই। তাহলে পাই হলো ৩ টা। তাহলে 7:3। ব্যাপারটা বুঝলাম? ওকে। আবার যদি যাই উপরেরটার ক্ষেত্রে, তোমার কাজ কিন্তু একটাই। হাতগুলো পূর্ণ করতে হবে, দেন হিসাব করতে হবে আরকি। ব্যাপারটা খুবই সিম্পল। বাট তুমি একটু যদি গোলমাল পাকায় ফেলো, তুমি যে গোলমালটা পাকাবা, ঠিক এক্সাক্টলি ওটাই তোমার হচ্ছে অপশনের ভিতরে থাকবে। তো ঠান্ডা মাথায়। আমরা যদি এখানে কাজ করি একটা, আমি একটু এটাকে ডিটেইলস লিখবো। কেন? আমার হিসাবের জন্য আরকি। তাহলে কার্বন আছে এখানে ৬ টা। কার্বন এখানে আছে কয়টা? ৬ টা। বেনজিন রিং এর ভিতরে ৬ টা কার্বন আছে। দিলাম। এই কার্বনের মধ্যে ডাবল বন্ড গুলো আগে দিয়ে নিই। ডাবল বন্ড গুলো দিয়ে নিছি। তাহলে হাতগুলো খালি আছে। হাতগুলো দিলাম, হাত দিলাম। এই যে হাতগুলো দেয়া শেষ। এবার এই হাতের মধ্যে যাও। গিয়ে হাইড্রোজেন।
কার্বন আছে, এখানে আরেকটা কার্বন আছে, এখানে আরেকটা কার্বন আছে। যে কার্বনের সাথে একটা এসিডও আছে আরকি। বুঝা গেল? আচ্ছা, এখানে আবার একটা ডাবল বন্ড আছে। এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি। এবার চলো আমরা একটু হিসাবের মধ্যে যাই। কি করবা? যেকোনো এক পাশ থেকে শুরু করছো। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ওকে? ৭, ৮, ৯, ১০, ১১। বেঞ্জিন রিং শেষ। এই যে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯। তাহলে সিগমা আমার কাছে আসলো কয়টা? ১৯ টা। পাই তাহলে থাকবে কয়টা? এই যে ১ টা পাই, এই যে ২ টা পাই, এই যে ৩ টা পাই, ৪ টা পাই, ৫ টা পাই। তাহলে আমার কাছে পাই আছে হইলো ৫ টা। সো বি কেয়ারফুল, হ্যাঁ? আমরা যেন কোনোভাবে একটু ভুল না করে ফেলি। তুমি যদি দাগ না দিয়ে করো, আমার মনে হয় ভুল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর যেটা আমাদের একদম দেখা মান, এই মার্কটা আসলে পাওয়ার মতোই, হারানোর মতো না। সো ওই জায়গায় আমার কেয়ারফুল না থাকার দরুন হারাবে, এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর হবে। তো আমি চাইবো তোমরা যেহেতু একদম সবাই লক্ষ্মী বাচ্চা, সো তোমরা চাইবা যে ভালো করে কিভাবে মানে অ্যাটেনশনটা ধরে রাখা যায় এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে আরকি। ঠিক আছে? তো যে জায়গায় তুমি ট্রাই করলা মার্ক পাবাই পাবা, ওই জায়গায় তুমি যেন কোনোভাবেই না হারায় ফেলো মার্কটা, এই জায়গাটা লক্ষ্য রাখবে আরকি। কোষ পার্থক্য নিয়ে এটা আসলে মূলত আমাদের তড়িৎ রসায়নের পার্ট, তড়িৎ রসায়নের পার্ট। সো তড়িৎ রসায়নের বেসিক পার্টটা আসলে শুরুই হয় এই কোষ রসায়নের আ সরি কোষ পার্থক্য জায়গা থেকে। তো আমাদের কাছে কোষ আসছে কয়টা আসলে? কোষ আছে আসলে ২ টা। তাই না? কি, কি কোষ আছে বলো তো? একটা হলো আমাদের কাছে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল আছে। ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষ। আরেকটা আছে হচ্ছে কিরকম? ইলেকট্রোকেমিক্যাল সেল আছে আমাদের কাছে। ইলেকট্রোকেমিক্যাল সেল আছে হচ্ছে আমাদের কাছে। এই হচ্ছে ২ টা সেল। আচ্ছা, এটার মধ্যে যদি পার্থক্য করতে যাই শুরুতে, তাহলে আমরা কি করতে পারি আরকি? শুরুতে পার্থক্য করতে পারি, এখানে একটা ইলেকট্রিক্যাল এনার্জি থাকে। কি এনার্জি থাকে? ইলেকট্রিক্যাল এনার্জি থাকে। এনার্জি থাকে। তো সেই এনার্জিটাকে আমাদেরকে কনভার্ট করতে হয় কোথায়? কনভার্ট করতে হয় হলো কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে হয় আরকি। কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে হয়। আচ্ছা। সো এটার ব্যাপারটা কি তাহলে তুমি বলতে পারো যে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি থেকে কোথায় পাওয়া যায়? রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয় যে কোষের মাধ্যমে, তাকে বলতেছি আমরা কি কোষ বলতো ভাইয়া? তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল বা কোষ। আর ইলেকট্রোকেমিক্যাল সেল কাকে বলতেছি আমরা? তার এদের উল্টোটা হবে, যেখানে আমরা কেমিক্যাল কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ থেকে যে এনার্জিটা আসে, তাহলে ধরলাম যে কেমিক্যাল এনার্জি, এইটাকে আমরা কনভার্ট করতেছি কোথায়? এটাকে আমরা কনভার্ট করতেছি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছি আরকি। ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছি। অর্থাৎ এখান থেকে আমরা লাইট, ফ্যান এইগুলো জ্বালাইতে পারবো আরকি। তাই তো? তাহলে যদি আমরা কেমিক্যাল থেকে আমরা যদি ইলেকট্রিক্যাল এর মধ্যে আসি, তো তখন সেটাকে আমরা কি বলতেছি? ইলেকট্রোকেমিক্যাল সেল আসতেছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখন এই জায়গাটা এই সেলটা দেখতে কি রকম? এই যে এই সেলটা দেখতে হচ্ছে এরকম, এরকম বাইরের থেকে এটা প্লাস মাইনাস, অর্থাৎ এটা একটা হচ্ছে ইলেকট্রিসিটি সোর্স। সেখান থেকে পরবর্তীতে এখানে কি হয়? পরে এখানে হচ্ছে ২ টি ইলেকট্রোড থাকে। একটা থাকে অ্যানোড, একটা থাকে হচ্ছে ক্যাথোড। সাধারণত অ্যানোড থাকে বাম পাশে, ক্যাথোড থাকে হচ্ছে ডান পাশে। এরকম চিত্রটা আমরা দিয়ে দিলাম আরকি। ওকে? আচ্ছা। তাহলে এটার মধ্যে ভিতরে আমরা ইলেকট্রোলাইট দিয়ে দেওয়া থাকে। ইলেকট্রোলাইট দেওয়া থাকে আরকি। এখান থেকে আমরা চাইলে পদার্থ উৎপন্ন করি। আর এই কোষটা দেখতে কিরকম থাকে? এই কোষটা থাকে হচ্ছে এরকম। ধরো যে ২ টা পাত্রে হইতে পারে, একটা পাত্রেও হইতে পারে আরকি। ২ টা পাত্র দিলাম। দেওয়ার পরে এখানে একটা আমরা অ্যানোড ডুবাই দিছি। এখানে আমরা হচ্ছে একটা ক্যাথোড ডুবাই দিছি আরকি। তাই তো? আচ্ছা। এরপরে এখানে আমরা একটা বাল্ব রাখলাম বা বিদ্যুৎ যে প্রবাহ হয় এটা বোঝার একটা অপশন রাখলাম আরকি। বাল্ব রাখলাম, যদি বাল্বটা জ্বলে ওঠে তাহলে বুঝবো কি এখান থেকে আসলে ইলেকট্রন প্রবাহিত হইছে। এখন এইটাকে আমাদের একটা লবণ সেতু দেওয়া থাকে একটা, লবণ সেতু দেওয়া থাকে একটা। তাই তো? তাহলে জাস্ট কোষ চিত্রটা তোমাকে একটু বুঝিয়ে দিলাম। যদি তোমাদের কোষ চিত্রটা দিতে বলে তাহলে তুমি দিতে যেন পারো আরকি। তাহলে পার্থক্যটা এখানে একটা পার্থক্য গেল। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কি বললাম যেন? এই বাম পাশেরটাকে বলছি হলো অ্যানোড বলছি, ডান পাশেরটাকে বলছি হলো ক্যাথোড বলছি আরকি। আর এখানেও সেম কথা। বাম পাশেরটাকে বলি হলো অ্যানোড, ডান পাশেরটাকে বলি হলো কেমন? ক্যাথোড বলি আমরা আরকি। এখানে অ্যানোডটা কিরকম? এখানে অ্যানোডটা হলো পজিটিভ আর ক্যাথোডটা কিরকম? ক্যাথোডটা হলো নেগেটিভ। বাট এই কোষটার মধ্যে অ্যানোডটা হলো কেমন? অ্যানোডটা হলো নেগেটিভ আর ক্যাথোডটা হলো গিয়া পজিটিভ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই অ্যানোড ক্যাথোড গুলো উল্টো। আচ্ছা,
এখানে আরেকটা জিনিস কথা বলতে পারি আমরা এরকম, এইখানে লবণ সেতু কি আছে? না। এখানে লবণ সেতুর ব্যবহার নাই। বাট এইখানে লবণ সেতু আছে। লবণ সেতু আছে। লবণ সেতুর মধ্যে কি জিনিস ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, KCl ব্যবহার করা হয়, সোডিয়াম ক্লোরাইড ইভেন ইউজ করা হয়। তারপর হচ্ছে KNO3 ইউজ করা হয়। এই ব্যাপারগুলো আরকি। এটা একটু মাথায় রাখতে হবে আরকি। আচ্ছা, তাহলে মোটামুটি যদি তোমাকে একটু বলে রাখি যে কোষের পার্থক্যগুলো জায়গার থেকে প্রশ্ন আসার কিন্তু চান্স থাকে। হ্যাঁ? একদমই হচ্ছে যে খুবই বেসিক তথ্য যদিও, বাট এগুলো জায়গার থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স থাকে। তো এই কয়েকটা পয়েন্ট একটু ভালো করে মনে রাখবা। তাহলে কোষের জায়গা থেকে তোমার কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আরকি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো। সেটা কিরকম? যে এই যে তুমি অ্যানোড ক্যাথোডের যে কাজটা করলা, এটাকে আমরা বাম পাশে একটাকে বলতেছি হলো হাফ সেল। হ্যাঁ? এটা একটা হাফ সেল, এটা একটা হাফ সেল। তো ২ টা হাফ সেলকে মিলাই কিন্তু একটা ফুল সেল হয়। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে আরকি। আর ২ টা ফুল সেল থেকে আমাদের কাছে একটা ই সেল আসে। ই সেল আসে, হ্যাঁ? এই ই সেলের মানটা সবসময়ের জন্য কি হয়? যদি পজিটিভ হয়, is greater than 0 যদি হয়, তার মানে হচ্ছে কি ওই সেলটা আসলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে। যদিও সেটা আবার পরবর্তী দিকে আমরা গিবসপি এনার্জি দিয়ে যাচাই করি। তো এই গিবসপি এনার্জি যেটা বলতেছিলাম del G সমান মাইনাস NF ই সেল আরকি। ওকে? মাইনাস NF ই সেল। তার মানে হচ্ছে কিরকম? del G এর মানটা নেগেটিভ হইতে হয়। del G এর মানটা নেগেটিভ হইলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে। বাট আমাদের এই ই সেলের মানটা তাহলে পজিটিভ হইতে হবে ডেফিনিটলি। তো এইজন্য বললাম আরকি যে এটা দিয়ে তুমি চাইলে বলতে পারো, তুমি চাইলে হচ্ছে যে del G দিয়েও বলতে পারো। বাট প্রশ্ন তোমাকে চাইতে পারে যে নিচের কোনটি যে কোষটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করার একটা প্রক্রিয়ার কথা বলতেছে। যেখানে ই সেলের মানটা 0 থেকে বড় অথবা del G এর মানটা 0 থেকে ছোট। তুমি যদি কোষ পার্থক্য নিয়ে এতটুকু তথ্য যদি তুমি মনের মধ্যে রেখে দিতে পারো, তাহলে আমার মনে হয় যদি এখান থেকে হালকা কোনো MCQ আসে, তুমি এখানে একটা বেনিফিট পাবা আরকি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা ভালোভাবে এতটুকু পড়ে পরীক্ষা এতটুকু দাও। আর যারা পরীক্ষাটা জন্য পড়তেছো না, তোমরা হচ্ছে পরবর্তীর জন্য পড়তেছো, ভিডিওটা দেখতেছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আগে থেকেই এই টপিকগুলোতে একটু মাস্টারি অর্জন করো আরকি। তোমার এই মাস্টারি অর্জন করা থাকলে তোমার যখন অ্যাডমিশন টেস্ট আসবে বা তুমি যখন অন্য কোনো একটা কম্পিটিটিভ টেস্টে বসবা, তখন তুমি একটা এক্সট্রা এজ পাবা আরকি। সো ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ